ওকে। সবার ফার্স্ট হচ্ছে আমরা গতদিন কতটুক পর্যন্ত পড়ছিলাম এটা কি কেউ বলতে পারবো? মানে লাস্ট দিন কোন টপিক পর্যন্ত দেখানো হয়েছিল? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, স্যার ই টু দি পাওয়ার এক্স এর একটা স্যার ওইটা শেষ করছিলেন স্যার। আচ্ছা, ই টু দ্য পাওয়ার এক্স এর একটা ছিল, হ্যাঁ ওইটা শেষ করছিলাম। দেন হচ্ছে আমরা ওই ডেরিভেটিভ বের করার কিছু সিস্টেম দেখছিলাম। এখন আমি কি সেন্টার ডিভাইড ডিফারেন্স এটা দেখাছিলাম কিনা আমার আসলে ওইটা খেয়াল নেই। কারণ তোমাদের কি এই স্লাইডটা পরিচিত লাগতেছে? এমন কিছু দেখছিলাম। এইটা মোস্ট প্রবাবলি দেখাই নেই, একটু পর্যন্ত মোস্ট প্রবাবলি ডিসক্রাইব করা হয়েছিল। তোমাদের কি আদৌ খেয়াল আছে কত পর্যন্ত কি হয়েছিল কিছু? মানে এগেইন স্যার এই আপাতত জিনিস স্যার মনে নাই স্যার, কুইজের প্যারা চলতেছে স্যার, এর জন্য একটু। ঠিক আছে, বাট এগেইন মানে একদম কাছে না থাকলে পরে দিয়ে একসাথে দেখতে গেলে তখন কনফিউজ হয়ে যাবা। তো যখনই যেটা দেখানো হয় একটু একটু যদি দেখে নাও তখন হয়তো এত বেশি মানে ঝামেলা মনে হবে না। আমি জাস্ট ছোট্ট একটা রিক্যাপ দিয়ে আমাদের মেইন টপিকে চলে যাই। তো আমাদের নতুন যে টপিকটা আমরা শুরু করছিলাম, ফার্স্টে তো পুরোই টেইলর সিরিজ নিয়ে টপিক ছিল। নতুন যে টপিকটা শুরু করছিলাম সেটা হচ্ছে মেইনলি কনসার্ন ছিল যে আমরা যদি কোনো একটা কি বলতো না, কোনো একটা পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ বের করতে চাই সেটা কিভাবে করতে পারি সেটা নিয়ে হচ্ছে কনসার্নটা। তো আমাদের আইডিয়াটা ছিল এরকম, কোন একটা টেইলর সিরিজ যদি আমি জানি, টেইলর সিরিজ আমাকে বলে কি যে xi তম পয়েন্টে তুমি যদি ফাংশনের ভ্যালু এবং ফাংশনের ডেরিভেটিভ জানো, তাহলে xi প্লাস ওয়ান, তার মানে তার ইমিডিয়েট পরের পয়েন্টে ফাংশনের ভ্যালু কত হবে এটা তোমাকে টেইলর সিরিজ অ্যাপ্রক্সিমেট করে দেয়। তো এই আইডিয়ার উপর বেস করে আমরা একটা আইডিয়া করছিলাম যে যদি এমন হয় xi তম পয়েন্টে তুমি ফাংশনের ভ্যালু জানো, xi প্লাস ওয়ানেও তুমি ফাংশনের ভ্যালু জানো, এই দুইটা ভ্যালু থেকে xi তম পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ কত এটা কি তুমি সামহাউ ক্যালকুলেট করতে পারো কিনা। তো এই আইডিয়ার উপর বেস করে আমরা হচ্ছে কি আমাদের আহ, একটা ইকুয়েশন দাঁড় করাইছিলাম যেটাকে আমরা বলতেছিলাম ফরওয়ার্ড ডিভাইডেড ডিফারেন্স। এটা হচ্ছে এই জিনিসটা। তো তার ইরোরের সঙ্গে স্টেপ সাইজের সম্পর্কটা কেমন এটা আমরা বুঝলাম এই বিগ অফ এইচ দ্বারা। সিমিলারলি ফরওয়ার্ডের মতো আমরা একটা ব্যাকওয়ার্ড ডিভাইড ডিফারেন্স দাঁড় করাইছিলাম, যেটা টেইলর সিরিজটাকে হচ্ছে লেখা যায় এই স্টাইলে, এবং সেটার জন্য একটা কি ওটার নাম ডেরিভেটিভ বের করা ইকুয়েশন ফরম্যাট করা হয়েছিল, সেই ইকুয়েশনটা চেহারা ছিল এরকম। তো এগুলা হচ্ছে আসলে আমার যতটুকু মনে পড়ে এগুলা ডিসক্রাইব করা হয়েছেই, সেন্টারটা করা হয়েছিল কিনা আমি আসলে ওইটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। বাট এগুলো আমি আবার ফার্দার রিক্যাপ করতেছি না, জাস্ট থিমটা বলতেছি জিনিসটা কি ছিল। যে এখানে হচ্ছে তোমার এক্সআই তম পয়েন্ট আর এক্সআই তম পয়েন্ট আর এর প্রিভিয়াস পয়েন্ট, এই দুইটা পয়েন্টের ফাংশনের ভ্যালু থেকে এই পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ কেমন হবে এমন একটা অ্যাপ্রক্সিমেশন করা হয়। এবং এই অ্যাপ্রক্সিমেশনেও ইররের সঙ্গে স্টেপ সাইজের রিলেশনটা আমরা পাই হচ্ছে বিগ অফ এইচ। তো এইটুক পর্যন্ত মোটামুটি কথাবার্তা ডেসক্রাইব করা হয়েছিল হচ্ছে আগের ক্লাসে। তো যদি মানে খেয়াল না থাকে বা এখনো না করে থাকি, তো ওই ক্লাসের রেকর্ডিংটা ওই আপলোড করা হয়েছে। তো সেই রেকর্ডিংটা একটু দেখে নিবো এবং অবশ্যই অবশ্যই একটু বইটা পড়ে নিও, না হলে পরে একসাথে সব করতে গেলে, বারবার বলতেছি, সব একসাথে পড়তে গেলে জিনিসগুলা যতটা না মানে কঠিন তার থেকে ওয়ে কঠিন লাগবে। ঠিক আছে, তো ওইটা অ্যাভয়েড করার জন্য অবশ্যই একটু দিনের পড়া বা অ্যাটলিস্ট উইকে কমপ্লিট করে ফেলো। ওকে, নেক্সট যে টপিকটা যেটা মোস্ট প্রবলি আমরা মানে কমপ্লিট করি নাই সেটা হচ্ছে এমন। সো ব্যাকওয়ার্ডের ফরওয়ার্ডে ছিল আমরা এক্সআই উপর বেস করে, এক্সআই আর এক্সআই প্লাস ওয়ান এই দুইটা পয়েন্টের উপর বেস করে ডেরিভেটিভ এক্সআই এর বের করতে চাই। ব্যাকওয়ার্ডে ছিল এক্সআই আর এক্সআই মাইনাস ওয়ান, এই দুইটা পয়েন্টের উপর বেস করে এক্সআই তম পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ বের করতে চাই। সেন্টার ডিভাইড ডিফারেন্স বলতেছে কি যে তুমি এই যে xi প্লাস ওয়ান আর xi মাইনাস ওয়ান এই দুটার জন্য যে দুটো টেইলর সিরিজ ফর্ম করছো, এই দুটা টেইলর সিরিজ থেকে আমি কোনো একটা ইকুয়েশন ফর্মুলেট করতে পারি কিনা। তো ওইটার জন্য যেটা করা হয়, প্রথম ইকুয়েশনটা থেকে দ্বিতীয় ইকুয়েশনটাকে বিয়োগ করা হয়। তো তুমি যদি ফার্স্টটা থেকে সেকেন্ডটা বিয়োগ করো তাহলে জিনিসটা চেহারা দাঁড়াবে এমন যে এফ অফ এক্স আই প্লাস ওয়ান মাইনাস এফ অফ এক্স আই মাইনাস ওয়ান, এই দুটা হচ্ছে নাই হয়ে যাবে। এখান থেকে এটাকে বিয়োগ করা মানে হচ্ছে টু ইন্টু এফ প্রাইম অফ এক্স আই ইন্টু এইচ, মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তো এরকম করে হচ্ছে একটা ইকুয়েশন ফরম্যাট করবে। যে ইকুয়েশনটা দেখাচ্ছে এমন যে এইখানে যেটা বললাম এফ অফ এক্স আই প্লাস ওয়ান মাইনাস এফ অফ এক্স আই মাইনাস ওয়ান, মাইনাস থেকে তুমি যদি ডান পাশে নিয়ে আসো তাহলে প্লাস হয়ে যাচ্ছে এফ অফ এক্স আই মাইনাস ওয়ান। এইটা নাই হয়ে যায়, এই টার্মটার জন্য আসে টু ইন্টু এফ প্রাইম অফ এক্স আই প্লাস এইচ। সিমিলারলি এইটা নাই হয়ে যাবে, এর পরেরটার জন্য আসবে টু ইন্টু এফ অফ থ্রি এক্স আই ইন্টু থ্রি মানে বাই থ্রি ফ্যাক্টরিয়াল যা আছে তা।
এখান থেকেও মানে এই যে একটা আমরা ইকুয়েশন পেয়ে গেলাম, একটা ইকুয়েশন থেকে আরেকটা বিয়োগ করে এই ইকুয়েশনটা থেকেও আমরা হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভের জন্য একটা ইকুয়েশন ফর্মুলেট করতে চাই। তো সেটার জন্য যেটা করা হয়, আমরা আগের গুলাতেও যে থিমটা ইউজ করছি যে ফার্স্ট ডেরিভেটিভ পর্যন্ত যে টার্মগুলো আছে শুধু সেগুলো নিব, পরের গুলাকে আমরা ইরো হিসেবে কনসিডার করবো, মানে পরের গুলাকে ট্রাঙ্কেট করে ফেলবো। তো আমি যদি জাস্ট এইটুক পর্যন্ত নেই, এই প্লাস সাইনের বামে যেটা আছে এইটুক পর্যন্ত নেই, এই জিনিসটাকে যদি এখন একটু সাজানো গোছানো হয় যে এফ প্রাইম অফ এক্স আই কে তুমি যদি বামে নিয়ে আসো, ইন দ্যাট কেস এমন একটা ইকুয়েশন দাঁড়ায় যায়, এবং এখানে হচ্ছে মাইনাস দিয়ে এরকম একটা টার্ম আছে। পয়েন্টটা হচ্ছে এখান থেকে বাদ বাকি সব আমরা ট্রাঙ্কেট করি, এই বাম পাশে যেটা আছে সেইটাই আমাকে দেয় যে ডেরিভেটিভ, সেটা আমাকে একটা ডেরিভেটিভের অ্যাপ্রক্সিমেশন দেয়। এই ইকুয়েশনটাকে আমরা বলি হচ্ছে সেন্টার্ড ডিভাইডেড ডিফারেন্স। ঠিক আছে, প্রথমটা ছিল ফরওয়ার্ড, তারপর ছিল হচ্ছে ব্যাকওয়ার্ড, আর এখন যেটা আসে সেটাকে আমরা বলি হচ্ছে সেন্টার্ড। আর ডান পাশে যে টার্মটা আমরা বলতেছি যে যেগুলোকে আমরা বাদ দিয়ে দিব এই জিনিসটা অ্যাপ্রক্সিমেট করার জন্য, তো বাদ দিলে যে ইরোটা ইন্ট্রোডিউস হয় অর্থাৎ ট্রাঙ্কেশন ইরোর, এই ইরোটার সঙ্গে স্টেপ সাইজের রিলেশনটা কি সেটা হচ্ছে আমরা এই জায়গাটা দেখা হয়েছে। তো এইটার মধ্যে প্রথম যে টার্মটা এটাকে সবচেয়ে ডমিনেটিং টার্ম ধরে এবং এটার রেসপেক্টে আসলে এই ইরোটা মানে ক্যালকুলেট করে। তো তুমি যদি এই টার্মটা একটু খেয়াল করো জিনিসটা কেমন, f3 of xi, এগেইন আমরা আসলে আগে ওই আইডিয়া গুলো ডিসক্রাইব করছিলাম যে এই জিনিসটা আসলে একটা কনস্ট্যান্ট ভ্যালু দিবে, যে তোমার থার্ড ডেরিভেটিভ তোমার ফাংশনে কোনো একটা ফিক্সড পয়েন্টই হবে xi পয়েন্টের উপর বেস করে। সিমিলারলি 6 নিচে সেটাও আসলে একটা কনস্ট্যান্ট। তোমার তাহলে কন্ট্রোল আছে কোন জায়গায়, মানে তুমি বাড়াতে কমাইতে পারো সেটা হচ্ছে তোমার স্টেপ সাইজের উপর। তো তোমার এই ইরোডটার জন্য মানে এই ইকুয়েশন যে ফর্মুলেট করা হলো সেটার রেসপেক্টে আমাদের স্টেপ সাইজ আর ইরোডের রিলেশনটা হচ্ছে এমন বিও অফ এইচ স্কোয়ার। সো এটারও এক্সাম্পল আসলে আগের ক্লাসে বলা হয়েছিল, এগেইন মানে অ্যাটলিস্ট সিমিলার টপিকের জন্য আগের ক্লাসের পড়াগুলাকে একটু রিলেট করা হবেই, বুঝতে পারতেছে এগুলো আসলে সব সেম সেকশনের আন্ডারে বইয়ের মধ্যে আর কি। তো এই যে বিগ অফ এইচ স্কোয়ার এটা আসলে কি বোঝাচ্ছে, এটা আসলে বোঝাচ্ছে যে তুমি যদি মনে করো এভাবে ক্যালকুলেট করো কোনো একটা ইরোর পাও, সেই ইরোডটা থেকে তুমি যদি মনে করো যে আমি আরো কম ইরোড চাই, কেমন ইরোড চাই, যে মনে করো হচ্ছে আচ্ছা ওইভাবে না বলে আমি একটু অন্যভাবে বলি, যে এইভাবে তুমি অ্যাপ্রক্সিমেট করছো, ঠিক আছে, সেটার জন্য কোনো একটা স্টেপ সাইজ ইউজ করছো, মনে করো স্টেপ সাইজ ইউজ করছো 1। তো আগের পয়েন্টটা যদি 1 হয়, স্টেপ সাইজ 1 নিলে পরের পয়েন্টটা হচ্ছে 2, তারপরের পয়েন্টটা হচ্ছে 3, এরকম করে। তো তুমি চিন্তা করতেছো এই স্টেপ সাইজ 1 নিয়ে আমি যে ইরোডটা পেলাম, আমি যদি স্টেপ সাইজটাকে হাফ করে দিই আমার ইরোডটা কেমন ইমপ্রুভ হবে, এরকম একটা আইডিয়া। তো স্টেপ সাইজটা তুমি যদি হাফ করতে পারো, বিগ অফ এইচ স্কোয়ার তোমাকে বলতেছে যে এই তোমার ইরোডটা এই ওয়ান স্টেপ সাইজের উপর স্কোয়ার করলে যেটা হয় তার টাইমস হয়ে যাবে। তো তোমার 1/2 হাফ করতেছো, সেটাকে তুমি যদি স্কোয়ার করো সেটা হয়ে যায় 1/4। তো তোমার আগে যদি ইরোড থাকে মনে করো হচ্ছে সে কথার কথা 60 এমন কিছু একটা, তো তুমি স্টেপ সাইজ হাফ করে গেলে তোমার ইরোডটা তার 4/1 হয়ে যাবে। 16 এর 4/1 অর্থাৎ তোমার ইরোডটা 4-এ নেমে আসবে। তো এই যে তুমি সামান্য একটু স্টেপ সাইজের ইমপ্রুভ করে তোমার ইরোডটাকে হিউজ কমায় ফেলতে পারতেছো, এই অপশনটা তোমাকে প্রোভাইড করা হচ্ছে সেন্টার্ড ডিভাইডেড ডিফারেন্স। সেটা গ্রাফটা যদি আমরা দেখি এটা আসলে কেমন, মানে এই ইকুয়েশনটা আসলে দেখতে কেমন সেটার রেসপেক্টে যদি খেয়াল করো যে এফ প্রাইম অফ এক্স আই, তার মানে এই পয়েন্টে যে এটা হচ্ছে এক্স আই, এই পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ কত সেটা আমরা বের করতে চাই। তো ট্রু ডেরিভেটিভ কত এটা হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে। আর ইকুয়েশন যদি তাকাও, ইকুয়েশনে একটা হচ্ছে এফ অফ এক্স আই প্লাস ওয়ান। তো তুমি এই মানে এই পয়েন্ট থেকে এইচ দূরত্বে এক্স আই প্লাস ওয়ান আছে, সেই পয়েন্টে ফাংশনের ভ্যালু জানো। সিমিলারলি এফ অফ এক্স আই মাইনাস ওয়ান, এই পয়েন্ট থেকে এইচ দূরত্বে এই পয়েন্টে ফাংশনের ভ্যালু কত সেটাও তুমি জানো। তো এইটা মানে এখানের ভ্যালু আর এখানের ভ্যালু এই দুটা বিয়োগ করলে যেটা আসে সেটা আসলে কি, এই লম্ব যে জায়গাটা আছে সেটা। আর এই নিচে যে 2h টা লেখা হয়েছে সেটা আসলে কিছুই না, এই যে আমরা বললাম এ পাশে h এ পাশে h, তো দুইটা মিলে হচ্ছে 2h। তো তুমি যদি একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করতে পারো যেখানে ভূমিটা হচ্ছে আসলে এই 2h টা, আর লম্ব হচ্ছে কি তোমার এই f of xi প্লাস 1 থেকে f of xi মাইনাস 1, এটা বিয়োগ করলে যে ভ্যালুটা আসে, এই দুটার রেশিও যেটা সেটাই আসলে হচ্ছে আমাদের tan থিটা, বা সেটা হচ্ছে আমাদের স্লোপের অ্যাপ্রক্সিমেশন। তো সেইটাকে আসলে এই বোল্ড লাইনটা দিয়ে দেখানো হচ্ছে। তো আমরা যদি গ্রাফটা খেয়াল করি, এটা হচ্ছে আমাদের ট্রু ডেরিভেটিভ যে ভ্যালুটা আসা উচিত ছিল, আর সেন্টার ডিফারেন্স তোমাকে হচ্ছে যে অ্যাপ্রক্সিমেশনটা দেয় সেটা হচ্ছে এমন কিছু।
এবং এই দাবিটা করা হয়েছে যে তুমি যদি স্টেপ সাইজটাকে আরো কমাইতে পারো তোমার ইরোডটা তার স্কোয়ার পরিমাণ হচ্ছে কমে আসবে। এগেন অনেক বড় লেকচার একসাথে হয়ে গেছে, বাট কোনো কিছু ফলো করতে না পারলে একটু বলতে পারো, বা কোনো কিছু একটু রিপিট করলে ভালো হয়, মানে যে কোনো কিছু। ওকে, নাইস। তো যদি বুঝতে পারি, নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে আমরা একটু গ্রাফটা যদি খেয়াল করি। সো এইটা ছিল আমাদের ফরওয়ার্ড ডিভাইড ডিফারেন্স, তারপর এটা ছিল ব্যাকওয়ার্ড, এন্ড সবার লাস্টে হচ্ছে সেন্টার। এই তিনটা যদি তুমি একটু কম্পেয়ার করো কোনটার মধ্যে ইরোডটা সবচেয়ে কম হচ্ছে একটু বলতে পারবো? দেখে মনে হচ্ছে ইরোডটা সবচেয়ে কম। আমাদের কাজটা হচ্ছে ডেরিভেটিভ বের করা, আমরা যেটা করছি সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। তো কোনটাতে সবচেয়ে বেস্ট ইমপ্রুভমেন্ট আছে এটা কি কেউ বলতে পারবো গ্রাফটা দেখে? তোর সেন্টারে সেন্টারে কিভাবে বুঝলাম? স্লোপটা প্রায় একই। এক্স্যাক্টলি, সবাই কি জিনিসটা ফলো করতে পারতেছো? আমরা বারবার বলতেছি আমাদের ডেরিভেটিভ বের করা, রাইট? সো এই লাইনটা হচ্ছে আমাকে ডেরিভেটিভের এক, মানে ডেরিভেটিভটা আমরা বুঝি এই লাইনটা থেকে, লাইন থেকে ডেরিভেটিভ বুঝি। এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে তুমি যদি এখানে একটা, মানে এই লাইনটা ধনাত্মক পজিটিভ এক্স এক্সিস এর সঙ্গে কোন অ্যাঙ্গেল প্রডিউস করে সেটা হচ্ছে আমরা আসলে দেখি। তো সেই অ্যাঙ্গেলের tan থিটা হচ্ছে স্লোপ। তো আমাদের টার্গেটটা হচ্ছে এই লাইনটা যেমন অ্যাঙ্গেল প্রডিউস করে আমাদের অ্যাপ্রক্সিমেশনও যেন সিমিলার টাইপ একটা অ্যাঙ্গেল প্রডিউস করে, তাহলে তো আমরা সেম স্লোপের ভ্যালু পাবো। তো এইখানের মধ্যে যে অ্যাঙ্গেলটা প্রডিউস করছে এই অ্যাপ্রক্সিমেশন কিন্তু সেম অ্যাঙ্গেল প্রডিউস করে নাই, বরং অ্যাঙ্গেলটা হচ্ছে অনেক কম। সিমিলার তুমি যদি ব্যাকওয়ার্ডে যাও, এই অ্যাঙ্গেলটা যেমন প্রডিউস করছে এটা কিন্তু তার থেকে আসলে অনেক বড় অ্যাঙ্গেল প্রডিউস করছে। তো ব্যাকওয়ার্ডেও, মানে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড কোনটাতে আসলে খুব একটা মানে ভালো অ্যাপ্রক্সিমেশন হয়নি। বাট তুমি যখন সেন্টারে যাচ্ছ, এই লাইনটা আর এই লাইনটা চোখের দেখায় প্রায় প্যারালাল লাগতেছে, একটু হয়তো বা এদিকে টিউট করে আছে বা মোটামুটি একটু প্যারালাল। সহজ কথা হচ্ছে এখানে যে অ্যাপ্রক্সিমেশন করা হয়েছে বা এখানে যেটা করা হয়েছে তার থেকে আসলে এটা অনেক বেটার অ্যাপ্রক্সিমেশন করছে। এটা আমরা আসলে বুঝি এই অ্যাঙ্গেল গুলা চিন্তা করে, এবং এই দুটা লাইন যেহেতু প্যারালাল, মানে প্যারালাল মনে হচ্ছে প্যারালাল লাইনের স্লোপও সেম হয়। তো সেই রেসপেক্টে এই অ্যাপ্রক্সিমেশনটা হচ্ছে চোখের দেখায় অনেক ভালো মনে হচ্ছে। শুধু এটাও না, এইটাতে আসলে তোমার ইমপ্রুভমেন্টের সুযোগটা অনেক বেশি, কারণ এই জায়গাতে আমাদের ইরোড ছিল বিগ ও অফ এইচ, এটা তো বিগ ও অফ এইচ, আর এখানে ছিল বিগ ও অফ এইচ স্কোয়ার। তো এখানে তুমি স্টেপ সাইজ হাফ করলে যে ইমপ্রুভমেন্ট পাবা তার থেকে ওয়ে বেশি ইমপ্রুভমেন্ট পাবা এই জায়গাতে। বা এখানে স্টেপ সাইজ তুমি যদি 1/3 করো তোমার ইরোডটা 1/3 কমে আসবে, কিন্তু এখানে যদি তুমি স্টেপ সাইজটাকে 1/3 করতে পারো তোমার ইরোডটা 9/1 নেমে আসবে। ঠিক আছে? তো এই জায়গাটাতে আসলে ইমপ্রুভমেন্টের সুযোগ হচ্ছে সবচেয়ে বেশি কম্পেয়ার টু দিস। বাট এগুলো আসলে অনেক ভালো অ্যাপ্রক্সিমেশন দিতে পারে। কখন ভালো অ্যাপ্রক্সিমেশন দিতে পারে এটা কেউ বলতে পারবো? এই দুইটা কেস, এটা আমি বলছিলাম কিনা আমার ঠিক খেয়াল নাই, বাট কেউ কি আন্দাজ করতে পারবো কখন এই অ্যাপ্রক্সিমেশনটা? এখন তো খুব বাজে একটা অ্যাপ্রক্সিমেশন, বাট কোন কেসে এই অ্যাপ্রক্সিমেশনটা খুব ভালো একটা অ্যাপ্রক্সিমেশন হিসেবেও মানে দাঁড়া যেতে পারবে? এটা আসলে মানে দুই ভাবে চিন্তা করা যায়। একটা হচ্ছে গ্রাফ থেকে ডিরেক্ট বলে দেওয়া যায়, আর একটা হচ্ছে যদি ইকুয়েশনটা খেয়াল থাকে সেখান থেকে বলে দেওয়া যায়। তো আমাদের ইরোডটার মেইন ইস্যুটাই হচ্ছে বিগ ও অফ এইচ, মানে স্টেপ সাইজ। তো ওই বিগ ও অফ এইচটা বলতেছে তুমি স্টেপ সাইজ যত কমাবা তোমার ইরোডটা আসলে তত কমে আসবে, কারণ ইরোড হচ্ছে স্টেপ সাইজের সমানুপাতিক। বিগ ও অফ এইচটা আমাকে এটাই আসলে বলে। তো স্টেপ সাইজ যদি ওই ইকুয়েশনের রেসপেক্টে স্টেপ সাইজ যদি কমাও তোমার, মানে যত গুণ স্টেপ সাইজ কমাবা তোমার ইরোডটাও তত কমে আসবে, তো আমার অ্যাপ্রক্সিমেশন তত ভালো হবে। এটা হচ্ছে তুমি ইকুয়েশন থেকে একটা বুঝতেছো। গ্রাফটা যদি চিন্তা করো এই অ্যাপ্রক্সিমেশন আসলে বাজে হয়েছে কেন? কারণ এই যে এইচটা, এই ভ্যালুটা আসলে অনেক বড়, এবং এখান থেকে এখানে যখন তুমি একটা স্ট্রেট লাইনে নিতেছো এই ডেরিভেটিভ আর এইটা আসলে কখনোই সেম হওয়ার কথাও না, মানে এটলিস্ট এই গ্রাফের জন্য। তো ভালো হবে কখন? যদি তোমার এই পয়েন্টটা এত দূরে না হয়ে একদম এই পয়েন্টের গায়ের সাথে লেগে থাকতো, ইন দ্যাট কেস ছোট্ট দুটা পয়েন্টের মধ্যে তোমার এই একটা লাইন টানতে গেলে সেই লাইনটা কি হতো, এই মেইন ডেরিভেটিভের লাইনের সাথেই প্রায় মিলে যেত। তো পয়েন্টটা হচ্ছে তোমার এই দুইটা পয়েন্ট খুব কাছাকাছি কখন থাকবে? যখন xi আর xi প্লাস ওয়ান এরা দুজনও খুবই কাছাকাছি থাকবে। আর এরা দুজন খুবই কাছাকাছি থাকা মানে কি, এই স্টেপ সাইজ বা এইচ এর ভ্যালু সেটাও আসলে অনেক কম হয়ে আছে, এটা বোঝানো। ঠিক আছে? তো আসলে মানে অনেক ভাবে তুমি চিন্তা করতে পারো, বাট মেইন কথা হচ্ছে
স্টেপ সাইজ যত কম হবে আমার এরর হচ্ছে তত বেশি কমে চলে আসবে। তো যদিও এই অ্যাপ্রক্সিমেশন গুলো একটু বাজে মনে হচ্ছে, তুমি যদি স্টেপ সাইজটা কমাইতে পারো এই অ্যাপ্রক্সিমেশন গুলাও তোমাকে অনেক ভালো অ্যাপ্রক্সিমেশন দিবে। তো লাস্টে আমি যে কথাগুলো বললাম এটা বুঝতে নিয়ে কারো কোনো কনফিউশন বা কোশ্চেন, মানে স্টেপ সাইজে যে কথাটা বললাম। তো যদি বুঝতে পারি, তো আমাদের এতগুলা আইডিয়া সেগুলো সব সামারাইজ করা টাইপ একটা ম্যাথ আমরা এখন একটু দেখবো। সো ম্যাথটা বলতেছে কি যে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন করতে বলা হয়েছে, একটা ইকুয়েশন দিয়ে দেওয়া হয়েছে। তো এই বিগ অফ এইচ স্কয়ার এটা আসলে এই যে এই ইরোডটা অ্যাভেলেবল আছে সেই ইরোডটাকে মানে বলে দিচ্ছে যে তুমি যে অ্যাপ্রক্সিমেশন করবা তাতে এমন ইরোড থাকতে পারে, এমন কিছু একটা। সো ওইটা আমাদের ইস্যু না, আমাদের মানে মেইন কোশ্চেন আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে তোমার ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড এই ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন করতে বলা হয়েছে, একটা পলিনোমিয়াল ইকুয়েশন তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। এই ইকুয়েশনে তুমি ফার্স্ট ডেরিভেটিভটা ক্যালকুলেট করবা, যে ইকুয়েশন গুলো আমরা ফরম্যাট করলাম সেগুলা থেকে। তো সেটা তো করবা, আসলে সেন্টারডও করবা, তিনটাই আসলে করতে হবে। আর এইখানের মধ্যে আমাদের যে কথাটা ছিল আমরা বলেছিলাম যে তুমি আহ, আগে হচ্ছে আমরা একটা পয়েন্টের ভ্যালু আর ডেরিভেটিভ জানতাম, তার উপর অন্য একটা পয়েন্ট বের করতাম। তো এখানে কোশ্চেনের মধ্যে অবশ্যই তোমাকে দেওয়া থাকবে যে তুমি কোন পয়েন্টের ভ্যালুটা জানো, তার সঙ্গে আরেকটা পয়েন্টের ভ্যালু যে তুমি জানো ধরে নিবা তার স্টেপ সাইজটা কত হবে। তো সেই স্টেপ সাইজের উপর বেস করে তুমি সেকেন্ড কোন পয়েন্টে ভ্যালু জানো সেটা হচ্ছে বের করে নিয়ে আসতে পারবা। তো কোশ্চেনটা আসলে বলছে কি যে প্রথমে 0.5 এই পয়েন্টে তুমি ফাংশনের ডেরিভেটিভ বের করবা, এবং তার জন্য তোমার যে স্টেপ সাইজটা থাকবে মানে এটা কতটুকু পরে একটা পয়েন্ট তুমি জানো বা কতটুকু আগে একটা পয়েন্ট তুমি জানো, সেটা স্টেপ সাইজ থেকে তুমি ক্যালকুলেট করে নিবা। তো এই স্টাইলে তুমি ফার্স্টে একবার বের করবা, এরপর আবার এই কাজটাই রিপিট করবা, সেখানে স্টেপ সাইজটা একটু কমায় নিয়ে আসবা। তো এটার কারণটা হচ্ছে তুমি দেখো এখানে স্টেপ সাইজটা হচ্ছে 0.5 আর এখানে হচ্ছে 0.25। তো আগে যে স্টেপ সাইজ ছিল তার অর্ধেক করে ফেলা হয়েছে, তাই না? 0.5 এর অর্ধেক হচ্ছে 0.25। পয়েন্টটা হচ্ছে এই ম্যাথটার, সেটা হলো যে তুমি এই ক্যালকুলেশনের সবগুলাতেই আসলে ট্রু ইরোরটা ক্যালকুলেট করবা। ট্রু ভ্যালুটা হচ্ছে তোমাকে দিয়ে দেওয়া আছে। ট্রু ইরোরটা ক্যালকুলেট করে তুমি একটু চেক করবা যে আমরা যে এতগুলা দাবি করতেছিলাম যে বিগ অফ এইচ স্কয়ার স্টেপ সাইজ হাফ করলে তোমার ইরোর কমে আসবে, কিরকম কমে আসবে, এরকম একটা রিলেশন, এগুলো কি আসলেই কতটুকু রিলায়েবল, কতটুকু অ্যাকচুয়ালি আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখতে পাই, সেটার হচ্ছে একটা মানে পুরোপুরি এক্সাম্পল দাঁড় করানো হচ্ছে এটার মধ্যে। সো তোমাকে হচ্ছে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমাকে স্টেপ সাইজ দিয়ে দেওয়া আছে, এবং কোন স্টেপ সাইজের জন্য রিপিট করবা সেটাও বলে দেওয়া আছে। এখানে দুটা এক্সট্রা লাইন বলে দেওয়া আছে, এই লাইনগুলো হয়তো কোশ্চেনে বলা থাকবে না যখন আমরা একটা মানে পুরো রিয়েল ডিল এক্সাম্পল করব। কারণ এখানে আসলে কি করছে, এই কোশ্চেনটাকেই ডেরিভেটিভ কি হবে সেটা তোমাকে বলে দিতে। বাট এইসব পলিনোমিয়ালের ডেরিভেটিভ আমরা জানি, আমরা এটা ধরেই নিব। সো এইগুলো আসলে আমরা নিজেরাও বের করে নিতে পারবো। এবং এখানে একটা ট্রু ভ্যালু কম্পিউট করে দিয়ে দেওয়া আছে যে তুমি যদি 0.5 এটাকে ইকুয়েশনে বসাও, ইন দ্যাট কেস কোন ভ্যালু পাবা এটাও কোশ্চেনে দিয়ে দেওয়া আছে। বাট এগেইন মানে আমরা যখন একটা সিরিয়াস কোশ্চেন করব তখন এরকম ভ্যালু দেওয়া থাকবে না মোস্টলি, কারণ এইটাকে যে এই কোশ্চেনে বসালে তুমি মেইন ভ্যালু পেয়ে যাবা এটাও তুমি বুঝো বা তুমি জানো, আমি এটা আসলে ধরে নিব। ঠিক আছে? সো যদিও আমাদের এক্সাম্পল কোশ্চেন এরকম দিয়ে দেওয়া আছে, হয়তো মেইন কোশ্চেনে এরকম করে দিয়ে দেওয়া থাকবে না। তো যদি আমাদেরকে এরকম টাইপ কোশ্চেন আসে এবং তোমাকে বলা হয় যে টু ইরোডটা তুমি কম্পিউট করো বা কম্পেয়ার করো, ইন দ্যাট কেস তোমাকেই যেই পয়েন্টে ট্রু ভ্যালুটা বের করে নিতে হবে সেটা বোঝা লাগবে এবং তার বেসিসে একটা ট্রু ভ্যালু বের করে নিয়ে আসা লাগবে। আচ্ছা, কোশ্চেনটা কি বলা হয়েছে এবং আমি লাস্টে যে কথাগুলো বললাম এটা নিয়ে কারো কোনো কনফিউশন বা কোশ্চেন থাকলে একটু বলতে পারো? নাই। সো কোশ্চেন যদি আমরা বুঝি যে অ্যাকচুয়ালি কি করতে বলা হয়েছে, এখন হচ্ছে আমরা একটু সলিউশনে যাই। তো আমাদের একটা ইকুয়েশন আছে, তার ফার্স্ট ডেরিভেটিভ আমরা ক্যালকুলেট করতে চাই। এই পয়েন্টে ফাংশনের ভ্যালু কত হবে, এই যে x = 0.5। সো আমাদের ফরওয়ার্ড ডিভাইড ডিফারেন্স সেটার ইকুয়েশনটা ছিল এরকম যে f প্রাইম অফ xi এটাকে আমরা লিখলাম f of xi plus 1 minus f of xi ডিভাইড বাই xi plus 1 minus xi, এমন কিছু একটা। তো তুমি দেখে বুঝতেছো যে আমাদের xi plus 1 এই পয়েন্টেও ফাংশনের ভ্যালু লাগবে, xi তম পয়েন্ট এই পয়েন্টে ফাংশনের ভ্যালু লাগবে। তো এই জন্য এইসব এবং ব্যাকওয়ার্ড ডিভাইড ডিফারেন্স এটা তোমাদের ইকুয়েশনে যদি খেয়াল থাকে সেটা ইকুয়েশনে ছিল এরকম f of xi minus 1 minus f of xi minus f of xi minus 1, এমন একটা ইকুয়েশন। তো পয়েন্টটা হচ্ছে তোমাকে আসলে xi plus 1 xi এবং xi minus 1 এই তিনটা পয়েন্টই ফাংশনের ভ্যালু কত হবে সেটা তোমাকে এই
ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, সেন্টার এগুলা করতে গেলে বের করা লাগবে। তো এই জন্য এইসব টাইপ ম্যাথে সবার শুরুতেই এই তিনটা পয়েন্টে ফাংশনের ভ্যালু কত সেটা সবার ফার্স্টে ক্যালকুলেট করে ফেলা হয়। তো এই জন্য আমাদের দেওয়া ছিল এক্স এর ভ্যালু, সেটা হচ্ছে 0.5, আর একটা স্টেপ সাইজ দেওয়া ছিল যেটা ছিল তোমার 0.5। তো তুমি xi থেকে 0.5 পরের পয়েন্ট অর্থাৎ xi প্লাস 1 এই পয়েন্টে তাহলে কত হবে, 0.5 এর সঙ্গে 0.5 যোগ করলে যে ভ্যালু হয় সেটা। সিমিলারলি তোমার একটা পয়েন্ট হচ্ছে xi, তার প্রিভিয়াস এই স্টেপ পিছনের পয়েন্ট কোনটা হবে, 0.5 থেকে তুমি যদি 0.5 বিয়োগ করো ইন দ্যাট কেস যে পয়েন্ট হয় সেটা। তো আমার xi মাইনাস 1 হচ্ছে 0, xi হচ্ছে 0.5, xi প্লাস 1 হচ্ছে 1। এই তিনটা পয়েন্টে যেহেতু আমাদের এগুলো এসব পয়েন্টে ফাংশনের ভ্যালু লাগবে, তো সবার শুরুতেই এই তিনটা জিনিস ক্যালকুলেট করে ফেলা হয়েছে যে এফ অফ এক্স এর ভ্যালু কত হবে, এফ অফ এক্স এর মাইনাস 1 কত হবে, এক্স এর প্লাস 1 কত হবে। এগুলা ক্যালকুলেট করছে কিভাবে, জাস্ট এই ভ্যালুটা তোমাদের যে একটা ইকুয়েশন দিয়ে দেওয়া আছে এই ইকুয়েশনের মধ্যে বসা দেওয়া হয়েছে। সো একবার 0 বসাইছি, একবার 0.5 বসাইছি, আর একবার 1 বসাইছি, তার বেসে যে ভ্যালুগুলো পাওয়া হয়েছে সেটাই আসলে জাস্ট এই জায়গার মধ্যে লেখা হয়েছে। তো এই যে আমরা তিনটা পয়েন্ট কিভাবে পেলাম এবং এইসব ভ্যালু কিভাবে ক্যালকুলেট করলাম, এই আইডিয়া নিয়ে কারো কনফিউশন? এগেন আমি আমি মনে হয় একটু ফাস্ট বলে যাচ্ছি, এবং জেনারেলি এই কম্পিটিশন গুলা তোমাদেরকে ক্লাসেই করতে বলা হয় যাতে নিজেরাই করতে গেলে কনফিউজ হইলে সাথে সাথে আস্ক করতে পারো। কিন্তু এখন পুরোটাই আমি স্লাইড বেস করে দিচ্ছি, সো এইসব আসলে খুব একটা সুযোগ নাই। তো মানে যদি কোনো কিছু ধরতে না পারো সাথে সাথে কোশ্চেন করো, এটা কখনো দ্বিধা করো না। ওকে, তো যদি ধরতে পারি যে আমরা কিভাবে পয়েন্ট গুলা পেলাম এবং কিভাবে ফাংশনের ভ্যালু গুলা বের করে ফেললাম, এখন কাজটা হচ্ছে খুবই স্ট্রেট ফরওয়ার্ড। তো পয়েন্ট হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ বের করা, এবং তুমি ইকুয়েশনটা দেখতেছো এমন একটা ইকুয়েশন, তাহলে এফ অফ এক্স আই প্লাস 1 এই পয়েন্টে ফাংশনের ভ্যালু কত সেটা জানো, এফ অফ এক্স আই এটার ভ্যালু কত সেটাও জানো। তো এটাই জাস্ট করা হয়েছে, এখানে বসেছে 0.2, এখানে 0.925, আর এই দুইটা ডিফারেন্স এটা মানে কি আসলে এইচ, এইচ এর ভ্যালু 0.5 দিয়ে দেওয়া আছে, সেই 0.5 তার রেসপেক্টে একটা ভ্যালু ক্যালকুলেট করা হয়েছে সেটা হচ্ছে মাইনাস 1.45। মানে এটা জাস্ট ক্যালকুলেটরে বসাইলে এমন একটা ভ্যালু আসে। আর এখানে যে ট্রু এরর কথাটা বলা হয়েছে, ট্রু এররের ইকুয়েশনটা কি এটা কেউ বলতে পারবো? এই পার্সেন্ট ট্রু এরর এটা ইকুয়েশন কি ছিল? সবাই বলে গেছি। সো পার্সেন্টেজ ট্রু এরর, সো এটা ইকুয়েশনটা ছিল এরকম, মানে এখানে আসলে ভেঙে ভেঙে করা হয়েছে বাট ইকুয়েশনটা একবার লেখা যায় ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেশন ডিভাইড বাই ট্রু ভ্যালু ইনটু 100%। সো এই ভ্যালুটা 58.9 এটা আসলে কিভাবে নেওয়া হয়েছে, ট্রু ভ্যালু, ট্রু ভ্যালু হচ্ছে আমাদের আগেরটাই আসলে দিয়ে দেওয়া আছে, আমার এই স্লাইডে একটু ঢুকে দিলে ভালো হতো। ট্রু ভ্যালু হচ্ছে মাইনাস 0.9125। সো এইটা থেকে ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেশন, তো অ্যাপ্রক্সিমেশন হচ্ছে মাইনাস 1.45। সো মাইনাস আগের স্লাইডের ভ্যালুটা মাইনাস মাইনাস 1.45 ডিভাইডেড বাই ওই ট্রু ভ্যালু ইনটু হচ্ছে 100%। তো এই পুরো জিনিস তুমি যদি ক্যালকুলেট করো ইন দ্যাট কেস এই 58.9 এই ভ্যালুটা চলে আসে। ঠিক আছে, তো তুমি এখান থেকে ফরওয়ার্ড ডিভাইডেড ডিফারেন্স এটা রেসপেক্টে তোমার অ্যাপ্রক্সিমেটেড ডেরিভেটিভ কত সেটাও বের করলা, এই ডেরিভেটিভের টু ইরোর কত যেটা হচ্ছে হিউজ দেখে মনে হচ্ছে 58.9%, এই টু ইরোরটা কত সেটাও তুমি বের করলা। তো এই স্টাইলে আমরা ফরওয়ার্ডটা করতে পারলাম, সিমিলার স্টাইলে আমরা ব্যাকওয়ার্ডটাও করবো। তো ব্যাকওয়ার্ডের ইকুয়েশন হচ্ছে এমন, তো এফ অফ এক্স আই মাইনাস 1 এই তিনটা ভ্যালুই আমরা আসলে আগে ক্যালকুলেট করে এখন সুবিধাটা পাবো যে এফ অফ এক্স আই এটা ভ্যালু হচ্ছে 0.925, এই 0.925 লেখা হয়েছে, এফ অফ এক্স আই মাইনাস 1 এটা হচ্ছে 1.2, এই 1.2 লেখা হয়েছে, আর ডিভাইড বাই এইচ এটা কোশ্চেনে দিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে 0.5। তো পুরো জিনিস ক্যালকুলেট করলে আমরা পাই হচ্ছে মাইনাস 0.55। একদম সিমিলার ফ্যাশন ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেশন এক্ষেত্রে হচ্ছে মাইনাস 0.55, এইটা ডিভাইড বাই ট্রু ভ্যালু যে 100% তার রেসপেক্টে আমরা পাইলাম 39.7%। একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু অ্যাবসলিউট ভ্যালুগুলো নেওয়া হয়, কোনো প্লাস কোনো মাইনাস হবে না, সব হচ্ছে পজিটিভ ভ্যালু হবে। ঠিক আছে, সো ব্যাকওয়ার্ডেও জাস্ট ইকুয়েশনটা ইউজ করে একটা ভ্যালু বের করা, সিমিলারলি সেন্টার্ডেও আমাদের এইগুলা সব ভ্যালু আমরা জানি। এফ অফ এক্স আই প্লাস 1 মানে হচ্ছে 0.2, এই 0.2 এখানে লেখা হয়েছে, এফ অফ এক্স আই মাইনাস 1 এটা মানে হচ্ছে 1.2, 1.2 এখানে লেখা হয়েছে, ডিভাইড বাই 2h, আগে ছিল শুধু h এখন হচ্ছে 2h, তাহলে 2 ইনটু 0.5 এটা মানে হচ্ছে 1, তার রেসপেক্টে একটা ভ্যালু পাইছে সেটা হচ্ছে -1। সো এখানেও আমরা টু ইয়ারটা ক্যালকুলেট করছি, এগেইন জাস্ট এখানে যে অ্যাপ্রোচটা সিমিলার ফ্যাশন ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেশন বাই ট্রু ভ্যালু 100%। এই টু ইরোডটা আমাদের অজস্র ম্যাথে লাগবে, সো এইসব ইকুয়েশন গুলো একটু সবার মাথা রাখা লাগবে যে কেমনে কি হচ্ছে।
এই স্লাইডের মধ্যে আমরা যা যা বললাম এগুলা নিয়ে কারো কোনো কোশ্চেন কনফিউশন, যে কোনো কিছু? নাইস। তো যদি বুঝতে পারি বা যদি আসলে আমার মনে হচ্ছে অনেকেই বুঝি নেই, যেটা হওয়া মোর লজিক্যাল। তো যদি বুঝতে পারি খুবই ভালো, যদি বুঝতে না পারি মানে এখন যদি কোশ্চেন নাও করি পরে কোশ্চেন মাথায় আসে সেটাও আস্ক করো, কিন্তু পড়া জমায় রেখো না, তাহলে শুধু 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 পড়ে দিয়ে অনেক ঝামেলা মনে হবে। তো এটা ছিল হচ্ছে আমাদের ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড এবং সেন্টার্ড, সেটা হচ্ছে স্টেপ সাইজ 0.5 এর জন্য, এই যে h = 0.5 সেটার জন্য। তো আমাদের কোশ্চেনে বলছিল যে তুমি 0.5 এর জন্য বের করবা, 0.25 এর জন্য বের করবা। তো ওই কথা যদি সত্য হয়, ইন দ্যাট কেস এই xi - 1 xi আর xi + 1 h = 0.25 সেটার জন্য কি হবে কেউ বলতে পারবো? h = 0.25 এর জন্য এই তিনটা পয়েন্টের ভ্যালু কি হবে? xi, xi - 1, xi + 1, যে কেউ? আচ্ছা বলতে পারলে বলতে দেবো। 0.75 হবে, হ্যাঁ আরেকবার বলো। আর একটা হবে 0.25 আর একটা হবে 0.75। আচ্ছা তোমার আইডি হচ্ছে 11। ওকে, আমি 11 কে বোনাস ভ্যালুর মধ্যে লিখে রাখি। ওকে নাইস। সো এলিমেন্ট কি বলছে সবাই কি বুঝতে পারছো? মানে আমাদের কোশ্চেন আসলে খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবং খুবই সিম্পল, ঝামেলার কিছুই নেই। সো কোশ্চেনটা বলছে কি যে তুমি h = 0.5 এর জন্য একবার বের করবা, এরপর 0.25 এর জন্য একবার বের করবা। তো তোমার xi এর ভ্যালু 0.5, এটা কোশ্চেনে দিয়ে দেওয়া ছিল। সো স্টেপ সাইজ যদি 0.25 হয়, এটা মানে হচ্ছে তোমার 0.25 আগের পয়েন্টে যেতে হবে, 0.25 পরের পয়েন্টে যেতে হবে। তো 0.5 এর সঙ্গে তুমি যদি 0.25 বিয়োগ করো, মানে 0.5 থেকে 0.25 বিয়োগ করো, তাহলে এইটার ভ্যালু হচ্ছে 0.25। আর 0.5 এর সঙ্গে যদি 0.25 যোগ করো তাহলে ভ্যালু হচ্ছে 0.75। তিনটা পয়েন্ট যখন তুমি পেয়ে গেছো, এই তিনটা পয়েন্টে এখন জাস্ট ফাংশনের ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো তার বেসে তুমি তিনটা ভ্যালু পাইছো এবং এই ভ্যালুগুলো এখন ইউজ করে একটু আগে যেরকম আমাদের তিনটা ইকুয়েশন ছিল, এই তিনটা ইকুয়েশনের মতো করে আবার ভ্যালুগুলো জাস্ট কম্পিউট করা হচ্ছে, যে এটা হচ্ছে ফরওয়ার্ডের জন্য ভ্যালু কি হবে, ব্যাকওয়ার্ডের ভ্যালু কি হবে, সেন্টারে কি হবে। তো এখানে দেখো 0.25 0.25 আর সেন্টারে 0.5, কারণ হচ্ছে 2 × h ছিল। সো 2 × h মানে 0.25 × 2, সেটা মানে হচ্ছে 0.5। আচ্ছা, প্রত্যেকটার জন্য একটা করে ট্রু এরর ক্যালকুলেট করা হয়েছে। এগেইন এটার ইকুয়েশন হচ্ছে এই যে আমরা যেটা ফর্মুলেট করছি, ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেশন বাই ট্রু ভ্যালু। এখানেও হচ্ছে সিমিলারলি, তো ট্রু ভ্যালু কোশ্চেনে দিয়ে দেওয়া আছে, মাইনাস অ্যাপ্রক্সিমেশন হচ্ছে এই পয়েন্টটা, ডিভাইড বাই ট্রু ভ্যালু, এটা হচ্ছে কোশ্চেনে দিয়ে দেওয়া ছিল। তো তার বেসিসে আমরা হচ্ছে তিনটা ভ্যালু বের করছি। এখানে একটা ছোট ক্যাচ আছে, সেটা হচ্ছে দেখো এখানে দশমিকের পর অনেকগুলা ঘর ইউজ করা হয়েছে, এবং আমরা যখন ম্যাথ করব তখন ক্যালকুলেটরে যতগুলা ফিগার আসে সবগুলো ফিগারই এখানে ইউজ করতে হবে, তুমি কোনো কিছু স্কিপ করে যেতে পারবে না। তুমি যদি এখানে চিন্তা করো আমি এতটুকু ইউজ না করে জাস্ট 1.1 এটুকু ইউজ করব, এটাই সমস্যা হচ্ছে। এই যে তুমি একটা রাউন্ড অফ করতেছো, এই জায়গাটাতে 0.35 মানে 0.35 এই জিনিসগুলো আছে, সেটাকে যদি তুমি বাদ দিচ্ছ, এই রাউন্ড অফ এর জন্য যে ইরোরটা ইন্ট্রোডিউস হবে, এই ইরোরটা প্রোপাগেট করে এখানে এসে আরো অনেক বড় ইরোর হয়ে যাবে। তো তুমি এখানে যত ভালো সলিউশন পেতে পারতা সেটা না পেয়ে আরো বাজে সলিউশন পাবা। তো এটার জন্য আমরা যখন একবারে লাস্টটা করতেছি, যেটা আমার ফাইনাল রেজাল্ট, এখানে তুমি চাইলে একটু রাউন্ড অফ করতে পারবা। এটা ছাড়া যত জায়গায় তোমার ভ্যালু ইউজ করা লাগতেছে সব জায়গায় ক্যালকুলেটরে যতটুকু ধরে সবগুলা ফিগার তোমাকে ইউজ করা লাগবে। ঠিক আছে? তো এটার উপর বেস করে মনে করো আমরা এখানে তিনটা ইকুয়েশন ফর্মুলেট করে ফেললাম এবং তার করেসপন্ডিং তিনটা ভ্যালু পেয়ে গেলাম আমাদের ফার্স্ট ডেরিভেটিভের অ্যাপ্রক্সিমেশন। তো এই স্লাইডটাতে কারো কোনো জায়গায় কনফিউশন বা কোশ্চেন আছে? আমরা কিভাবে কোন জায়গায় সলিউশনে গেলাম?
স্যার পয়েন্টের পরে তো স্যার অনেকগুলো থাকতে পারে স্যার, তখন কি হবে স্যার? অনেক যদি থাকে স্যার। হ্যাঁ মানে এখন জিনিসটা হচ্ছে ক্যালকুলেটারে মোস্ট প্রবাবলি 7টা ফিগার বা 8টা ফিগারের মতো ধরে দশমিকের পর, বা এই 9টা হতে পারে আই গেস। যতগুলো আছে আসলে সবগুলো ইউজ করতে হবে, কারণ তুমি যদি ইউজ না করো, ওই যে বললাম, তুমি যদি চিন্তা করো জাস্ট 1.1 ইউজ করবে বা খালি 0.6 ইউজ করবে, কারণ এটা আসলে নেগলিজিবল টাইপ, যে তুমি তো আসলে এটাকে ডিরেক্ট সলিউশন না, এই ভ্যালুটাকে তুমি ফার্দার ইউজ করবা। তো তুমি যদি এই যে 0.36 টাকে বাদ দিয়ে দাও, 0.03632 এরকম যেটা আছে, এই পার্টটুকু তুমি যদি বাদ দিয়ে দাও, এইটাকে আসলে একটা ছোট ভ্যালু দিয়ে 0.25 ভাগ হচ্ছে, এর ফলে একটা রেজাল্টও -1.155 না এসে আরো অন্যরকম একটা ভ্যালু আসবে, মানে আরো ছোট কোন একটা ভ্যালু আসবে, এমন কিছু একটা আইডিয়া। তো পয়েন্টটা হচ্ছে স্যার এই আমি যে বলতেছিলাম স্যার রাউন্ড আপ না করে, যেমন ধরেন স্যার এই এখানে স্যার লাস্টের 6 পর্যন্ত লিখলাম, 3টা বাদ দিয়ে দিলাম, না, তখন এটা করতে পারবা না, কারণ ওইটাই তো আসলে রাউন্ড অফ করা। যে তুমি যে 0.6 ইউজ করতেছো, 3632 এটা বাদ দিচ্ছ, তাহলে তুমি কি এটাকে একটা রাউন্ড আউট করে ফেলতেছো না, যে 0.6 হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেশন। কিন্তু এই কাজটা করলে এই যে বাদ দিচ্ছ, এই রেজাল্টটা তাইলে আমার এতটা ভালো রেজাল্ট আসবে না। তোমার ট্রু ইরো যেখানে তুমি দেখো 26.5%, যেটা একটা ভালো, মানে যতটুক তুমি ভালো পাচ্ছ, তুমি যদি এই জিনিসটা না করো, ইরোটা দেখবে আরো অনেক বেড়ে গেছে, বা অন্যরকম একটা ভ্যালু আসতেছে, যেটা তোমার এক্সাক্ট ভ্যালুটা না। তো এটাকে তখন আমরা আসলে ইরো ধরবো, কারণ তুমি এর থেকে ভালো রেজাল্ট পেতে পারতা, কিন্তু তুমি তার থেকে বাজে রেজাল্ট অ্যাপ্রক্সিমেট করছো, মানে পয়েন্টটা হয়ে যাবে তেমন। তো এই জন্য লাস্ট যে রেজাল্ট, এই যে -1.155, এইটাকে হয়তো আরেকটু বড় লেখা যেতে পারতো, কিন্তু সেটা তুমি চাইলে স্কিপ করতে পারো, যে জাস্ট দশমিকের পর 4 ঘর বা 3 ঘর পর্যন্ত নিলাম, এটা ফাইন। কিন্তু যেই ভ্যালুগুলো তুমি ফার্দার ইউজ করবা, এগুলাকে তুমি রাউন্ড করতে পারবা না, এগুলাকে তোমার ক্যালকুলেটর যতটুকু ধরে পুরোটুকুই তোমাকে ইউজ করা লাগবে। ঠিক আছে, এটা মাস্ট, এবং এটা নিউমেরিকের যত প্রবলেম আছে সব প্রবলেমের জন্য এটা প্রযোজ্য, যে কখনোই ক্যালকুলেটর যত আছে তার থেকে কম ইউজ করা যাবে না, যতটুকু ক্যালকুলেটর ধরে সবগুলো ইউজ করতে হবে, এটা মাস্ট। আচ্ছা, এমনিতে এই স্লাইডের মধ্যে আইডিয়া ওয়াইজ বা যে কোনো কিছু নিয়ে কোনো কোশ্চেন কনফিউশন আর যে কারো? ওকে, তো আমরা এখন একটা জাস্ট ইন্টারেস্টিং আইডিয়া। এখানে দেখো, আমাদের ইরোরের ভ্যালু কত? 58.9%। আমাদের স্টেপ সাইজ ছিল 0.5, আমরা হচ্ছে স্টেপ সাইজ থেকে হাফ করছি, রাইট? তো আমাদের আইডিয়া ছিল ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড, এটাতে যেহেতু বিগ ও অফ এইচ টাইপ রিলেশন ছিল, তো আমি যদি স্টেপ সাইজ থেকে হাফ করতে পারি, আমার ইরোরটাও হাফ কমে আসবে। এটা ছিল আমাদের একটা মোটিভেশন ওই ইরোরটা বের করার। সিমিলারলি সেন্টারে ছিল বিগ অফ এইচ স্কোয়ার, তো আমি যদি ইরোরটাকে হাফ করতে পারি, আমার ইরোরটা 4 ভাগের 1 ভাগে নেমে আসা উচিত। এটা ছিল আমাদের মোটিভেশন। তো আমরা এখন তো 0.5 এর জন্য ক্যালকুলেট করছি, 0.25 এর জন্য ক্যালকুলেট করছি, এখন আমরা জিনিসটা কম্পেয়ার করতে চাইছি, যেটা আমরা ভেবে রাখছি এটা আসলে ট্রু কিনা। তো আমরা যদি দেখি, এখানে ইরোর ছিল 58.9, তো আমি যদি স্টেপ সাইজটাকে হাফ করি, আমার ইরোরটা নেমে আসা উচিত 29 বা এর কাছাকাছি কিছু একটা, মানে 58.9 মানে আসলে 59 এর মতো, তো 29.5 তার আশেপাশে কোনো একটা ইরোর হওয়া উচিত। তো আমরা যদি আমাদের পরেরটাই দেখি, এই ফরওয়ার্ডে আমাদের ইরোরটা কত, সেটা হচ্ছে 26.5%। তো যেখানে 29% মানে অর্ধেকেরও বেশি ইমপ্রুভ করছে। ঠিক আছে, 59 ছিল, সেখান থেকে 26 বা 27 এর মতো হয়ে গেছে। তো আমাদের স্টেপ সাইজের সাথে আমাদের যে মানে প্রপোর্শনাল, এটা ফরওয়ার্ডের জন্য আমাদের আসলেই মনে হচ্ছে। তাহলে যদি আমি ব্যাকওয়ার্ডে যাই, এটা হচ্ছে 39.7, সো অ্যারাউন্ড 40 এর মতো। সেটাকে যদি আমি হাফ করি, সেটা মানে হচ্ছে 20। তো আমরা যদি আবার এখানে যাই, এটা হচ্ছে 21.7, তো 20 এর খুবই কাছাকাছি। সো এগেইন আমাদের স্টেপ সাইজটা হাফ করায় আমাদের ইরোরটা প্রায় হাফের মতো নেমে আসছে। এগুলো কোনোটাই এক্সাক্ট ভ্যালু না, কারণ এটা হচ্ছে একটা প্রপোর্শনাল রিলেশন, যে কাছাকাছি কিছু একটা হবে। তো এইটাই, ইরোরটাও হাফের মতো নেমে আসছে। ঠিক আছে, আর আমরা যদি সেন্টারে যাই, এটা ছিল 9.6, তো এটাকে যদি আমি 4 ভাগের 1 ভাগ করি, এটা হচ্ছে তোমার 2.4, মানে 96 4 ভাগের 1 ভাগ। তো এই ইরোরটা আমাদের তাহলে 2.4 এর আশেপাশে কিছু হওয়া উচিত। তো আমরা দেখতেছি আমাদের ইরোরটা আসলে এক্স্যাক্টলি 2.4%। এখানে আসলে একটু রাউন্ড ডাউন করা হয়েছে, মানে 2.4 এর পর হয়তো আরো অনেক কিছু আছে, বাট পয়েন্ট হচ্ছে 2.4 এর কাছাকাছি কোনো একটা ভ্যালু আসছে। সো আমাদের যে মোটিভেশনটা ছিল, আমি যদি স্টেপ সাইজটাকে হাফ করতে পারি, আমার ইরোরটা ওই যে বিগ অফ এইচ স্কোয়ার বা বিগ অফ এইচ এদের রিলেশনে কমে আসবে। এক্স্যাক্টলি সেই জিনিসটাই কিন্তু আমরা আমাদের এক্সাম্পলে দেখতে পাচ্ছি। তো আমরা যে থিওরি পড়ে আসলাম, সেটার সঙ্গে আমাদের এক্সাম্পলটা জিনিসটাকে আরো সলিড করে দিচ্ছে। ঠিক আছে, তো আমি লাস্টে যে আইডিয়াটা বললাম, যে অ্যাকচুয়ালি স্টেপ সাইজ কমানোতে আমাদের ইরোরটাও ওই রকম রিলেশনেই কমে গেছে,
এই আইডিয়াটা নিয়ে কারো কোনো কোশ্চেন কনফিউশন আছে কিনা? লাস্ট যেটা আমরা ডিসকাস করলাম। নাইস। তো যদি আমরা বুঝতে পারি, তো এইটাই ছিল আমাদের টেলর সিরিজ নিয়ে মেইন কথাবার্তা। তো আপনাদের রেফারেন্সটা হচ্ছে অবশ্যই বই পড়া লাগবে। রেফারেন্সটা হচ্ছে 4.1 থেকে 4.1.1 একটা টপিক আছে সেটার আগ পর্যন্ত, তারপর 4.1.2, 4.1.3, কিন্তু এটারও আবার ফাইনাইট ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন, মানে আমরা কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ পড়ছি, হায়ার ডেরিভেটিভ নিয়ে ওটা করা যায়, সেটা আমাদের সিলেবাস থাকবে না। তো সেটার আগ পর্যন্ত এই টপিকগুলো হচ্ছে আমাদের স্লাইডে কভার করা হয়েছে এবং অবশ্যই বইটা পড়া লাগবে। ঠিক আছে? সো এটা ছিল হচ্ছে আমাদের টেইলর সিরিজ অ্যাপ্রক্সিমেশন আর হাবিজাবি। সো এটা হচ্ছে আমাদের নিউমেরিক পার্ট গেল। আজকে আমরা হচ্ছে এর পরের ক্লাসে, মানে এখনই আমরা হচ্ছে নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে আসলে প্রোগ্রামিং। তো আমাদের এমনিতে একটা প্ল্যান ছিল যে টানা নিউমেরিকটা শেষ করে মিডের পরে প্রোগ্রামিং করব, বাট পরে আমার কাছে মনে হলো যে এই উইক থেকে আসলে ল্যাবের নতুন কন্টেন্ট শুরু করা হবে, সব ল্যাবেই ইফ এলস এর জিনিসপত্র ক্লিয়ার করে ফেলার কথা, এই সপ্তাহ থেকে লুপ শুরু হবে। তো পরে মনে হলো যে নিউমেরিকটা আমি যদি এখন মানে সামনে আগায় যাই, আবার ল্যাবের কন্টেন্ট থিওরিতে আবার ব্যাক করা লাগে, মানে পুরো একটা ঝামেলা। তো এটা না করে এই উইকটাতে একটু মানে ল্যাবের কন্টেন্টে আগায় দেওয়া ট্রাই করবো, মানে থিওরির বেসিসে। দেন ল্যাবে হচ্ছে আমরা সেই জিনিসটা হয়তো 2 সপ্তাহ ধরে দেখবো। ঠিক আছে? তো আমি এখন হচ্ছে একটা ছোট ব্রেক দিচ্ছি, 5 মিনিটের ব্রেক। 12টার সাথে আমরা ক্লাস শুরু করে দিব এবং তারপর থেকে আমরা হচ্ছে প্রোগ্রামিং পার্ট শুরু করবো। ওকে? আর ইন দা মিন টাইম আমি হচ্ছে চ্যাট বক্সে হচ্ছে একটা লিংক দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্সের লিংক। তো সবাই হচ্ছে ওই অ্যাটেন্ডেন্স লিংকটা একটু ফিল আপ করে ফেললো, আমি ক্লাস টাইমের পর ফর্মটা অফ করে দিব। তো সবাই মেক শিওর করো যাতে ওইখানে মানে সাবমিশনটা হয়ে যায়। স্যার ফর্মটা কোথায় দেওয়া হয়েছে? কোনো দেই নাই, এই মাত্র আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম। তো সবাই এটা একটু ফিল আপ করে ফেললো। 12টার সাথে আমরা ক্লাস শুরু করবো, আবার এক্সাক্ট 12টার সাথে।
ওকে, সো আমরা শুরু করে দেই। আচ্ছা, A1 এর সাথে তো আমার আছেই, A2 যারা আছি, তোমাদের কি ল্যাবে লুপ শুরু করা হয়েছে? জি স্যার। আচ্ছা, গত ল্যাবে লুপ শুরু হয়ে গেছে না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো এগেইন তোমাদের জন্য একটু রিপিটেশন হয়ে যাবে, বাট ইনশাআল্লাহ পরের ক্লাসে আবার আমরা আগে যাবো বাকি। আচ্ছা, তো লুপের যে আইডিয়াটা সেটা হচ্ছে আমরা সুপার প্রোগ্রামিং এ হচ্ছে বেসিক ইফ এলস এইসব জিনিসপত্র হচ্ছে দেখে আসছি, বাট লুপের আইডিয়াটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত যেগুলো ছিল সেগুলো শুধুমাত্র একটা স্ট্রেট ফরওয়ার্ড, তুমি জাস্ট যে লাইনটা লিখছো সেই লাইনটাই জাস্ট এক্সিকিউট হচ্ছে এমন কিছু। বাট এমন অনেক সময় হয় যে আমরা আসলে একই কোড বারবার এক্সিকিউট না করে কোন একটা সিস্টেম চাই, যে যেমন মনে করো তুমি কোন একটা কিছু সে প্রিন্ট করতে যাচ্ছ, ওই লেখাটা তুমি জাস্ট একবার প্রিন্ট চাচ্ছ না, তুমি আসলে একাধিকবার প্রিন্ট চাচ্ছ। সে মনে করো সেম কথাই তুমি 10 বার চাচ্ছ লেখাটা রিপিট করুক। কিন্তু সোফার আমরা যেটা শিখছি সেটার জন্য একই লেখা যদি আমি 10 বার করতে চাই, সেটার জন্য আমার ওয়েটা হচ্ছে ওই লেখাটাই 10 বার কপি পেস্ট করে দিয়ে দেওয়া। কিন্তু মানে প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে যে তোমার কাজটা যত সম্ভব কমফোর্টেবল ওয়েতে এবং সিস্টেমেটিক্যালি একটা জিনিস আমাদেরকে সিনট্যাক্স প্রোভাইড করে দেয় সকল প্রোগ্রামিং, আসলে মানে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই। তো সিতেও এরকম একটা জিনিস আছে যেটা হচ্ছে যে যখন তুমি কোনো একটা কাজ ইটারেটিভলি করতে চাও, একই কাজ তুমি বারবার রিপিট করাতে চাও, সেটার জন্য সি তোমাকে একটা সিনট্যাক্স প্রোভাইড করে, সেটাই হচ্ছে আমাদের লুপ। তো পয়েন্টটা হচ্ছে এইটাই যে যখন কোনো একটা কাজ আমরা রিপিটেডলি করাতে চাই, সেম কাজটাই বারবার হোক এমন কিছু একটা চাই, সেটার জন্য হচ্ছে আসলে আমাদের ফর লুপ। তো এগেইন এটার জন্য আমাদেরকে খুবই একটা মানে স্ট্রাকচার দিয়ে দেওয়া হবে, সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা জিনিসটা যদি এক্সিকিউট করাই তখন একই কাজ আসলে রিপিটেডলি এক্সিকিউট হবে। তো জিনিসটা কিরকম, আমরা যদি স্ট্রাকচারটা দেখি, তো আমাদের বেশ কয়েক রকম লুপ আছে। সবার ফার্স্টে যে লুপটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের ফর লুপ। তো ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে এরকম যে সবার ফার্স্টে একটা ফর লেখা হয়, এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট, ইনিট দিয়ে বোঝা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপর সেমিকলন, এখানে কোনো একটা কন্ডিশন লেখা হয়, তারপর আবার সেমিকলন দিয়ে একটা ইনক্রিমেন্ট কথা আছে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে তুমি যেই কথাটা রিপিট করাতে চাও সেই কথাটা, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এগেইন এখান থেকে আসলে কিছুই বোঝা যায় না, বাট আইডিয়াটা হচ্ছে এরকম যে তুমি একটা স্টেটমেন্ট একাধিকবার এক্সিকিউট করতে চাও, কতক্ষণের জন্য চাও সেই জিনিসটা হচ্ছে এই জায়গাতে বলে দেওয়া হয়। সো এইসব লুপের মধ্যে জেনারেলি একটা কন্ট্রোল ভ্যারিয়েবল থাকে। ওই ভ্যারিয়েবলটার কাজ হচ্ছে যে তোমার লুপটা কয়বার ঘুরবে সেটা হচ্ছে ওই ভ্যারিয়েবলটা কন্ট্রোল করবে, ঠিক আছে? তো ওই যে একটা বললাম কোন একটা কন্ট্রোল ভ্যারিয়েবল টাইপ থাকবে, পয়েন্টটা হচ্ছে আসলে এরকম যে মনে করো তুমি একটা জিনিসকে 10 বার রিপিট করাতে চাও, যে তুমি একটা প্রিন্ট এফ করতে চাও, সে তোমার নাম তোমার মন চাইছে তুমি 10 বার সেম নাম প্রিন্ট করবা। সো এই যে তুমি একটা কথা বললা 10 বার এই কাজটা রিপিট করো, 10 বার তোমার নিজের নামটাই রিপিট করে প্রিন্ট করো, এই কাজটা তুমি যদি মানে একটা লুপ দিয়ে করাতে চাও তাহলে তোমার কম্পাইলারকে বুঝাইতে হবে যে এখানে 10 বার কাজটা করতে হবে। এই যে যেই ভ্যারিয়েবলটা দিয়ে তুমি জিনিসটাকে বোঝাচ্ছ সেটাই হচ্ছে আসলে লুপের কন্ট্রোল ভ্যারিয়েবল। তাহলে তুমি চিন্তা করে দেখো যে একটা কাজ 10 বার হচ্ছে, তুমি আসলে জিনিসটা কিভাবে চিন্তা করো? তুমি চিন্তা করো যে প্রথমে এটা হচ্ছে একবার, তারপর হচ্ছে 2 বার, তারপর 3 বার, এরকম করে যখন 10 বার রিচ করছে, 11 বার তুমি আর যাও না, কারণ 10 বার যেহেতু রিচ করে ফেলছে, তো আমার এখানেই তাহলে স্টপ, আমি আর রিপিটেডলি ওই কথাটা প্রিন্ট করতে চাই না। এই আইডিয়াটাই এখানে ফর লুপে করা হয়, যে ইনিশিয়ালি যে তুমি বললা 1 থেকে শুরু করব, এখানে তাহলে তুমি ওই কন্ট্রোল ভ্যারিয়েবলটাকে সবার শুরুতে একই ইনিশিয়ালাইজ করে দিবা। যে মনে করো তোমার একটা ভ্যারিয়েবল আছে, সেই ভ্যারিয়েবলের ভ্যালু থেকে তুমি বুঝতেছো যে কয়বার এই লেখাটা প্রিন্ট করা হয়েছে। তো এই কন্ট্রোল ভ্যারিয়েবলের ইনিট বা ইনিশিয়ালাইজেশনের মধ্যে সেই ভ্যালুটাই আসলে সবার ফার্স্টে অ্যাসাইন করে দেওয়া হয়। তো মনে করো আমাদের কন্ট্রোল ভ্যারিয়েবলটাকে আমরা মানে নাম দিলাম হচ্ছে আই, মানে এটা হচ্ছে খুবই জেনারেলি প্রচলিত যেটা, যে কন্ট্রোল ভ্যারিয়েবল জেনারেলি আই যে এইসব ভ্যারিয়েবলে ইউজ করা হয়। সে মনে করে একটা ভ্যারিয়েবল আছে, যে ভ্যারিয়েবলটার নাম হলো আই, মানে ছোট আচ্ছা সে আমি কন্ট্রোল ভ্যারিয়েবল দিয়ে বলি, পরে কোড দেখলে আর একটু মানে ক্লিয়ার হবে। সে মনে করো ওই কন্ট্রোল ভ্যারিয়েবলটাকে আমি ইনিশিয়ালাইজ করছি 1 দিয়ে। লুপটা যেভাবে কাজ করে, সবার ফার্স্টে তুমি যে ইনিশিয়ালাইজ করছো, এখন সে চেক করবে, মানে আমাদের আইডিয়াটা কি ছিল যে আমরা ফার্স্টে একবার করি, মানে ওটা 10 বার আছে, আমি 10 বার একই কথা প্রিন্ট করতে চাই।
তো প্রথমে আমি দেখি 1 হইছে, 2 হইছে, 3 হইছে, 10 বার হওয়ার পর আমি 11 বারে যাই না। তো যে 1 হইলে যে আমি 2 এ যাচ্ছি, কেন যাচ্ছি? কারণ এখনো 10 কমপ্লিট হয় নাই। মানে 10 বার সেম কথা প্রিন্ট হয় নাই। এই যেটা আমরা ইনহেরেন্টলি বুঝতেছি, অটোমেটিক্যালি বুঝতেছি, কিন্তু আসলে কম্পাইলার অটোমেটিক্যালি বুঝে না। তার জন্য এই জিনিসটা আসলে চিন্তা করতে হয়। এই যে আমি একবার কাউন্ট করলাম, 1 হইলো। এইটা কি এখনো 10 এর থেকে বড় হয়ে গেছে? না, এখনো 10 এর থেকে বড় হয়নি। সো আমাকে আবার লেখাটা প্রিন্ট করতে হবে। এমন একটা আইডিয়া। এই জিনিসটাই আসলে এখানে করা হয় যে সবার ফার্স্টে কন্ট্রোল ভেরিয়েবলকে তুমি কোনো একটা ইনিশিয়ালাইজ করো। ইনিশিয়ালাইজ করার পর সে এখন এটাকে চেক করে যে এখন যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কি আমি যে 10 বার প্রিন্ট করতে চাচ্ছি তার থেকে বড় হয়ে গেছে কিনা, মানে ওই ভ্যালুটা কি 10 এর থেকে বড় হয়ে গেছে কিনা। তো ওই চেকটা হয় হচ্ছে এই কন্ডিশন যে লেখাটার মধ্যে সেটার মধ্যে। তো তোমার কন্ট্রোল ভ্যারিয়েবলকে তুমি প্রথমে মনে করো কিছু একটা ভ্যালুতে ইনিশিয়ালাইজ করলা, যে আমাদের এক্সাম্পলের জন্য আমি একই ইনিশিয়ালাইজ করলাম। এরপর এখানে এমন একটা কন্ডিশন লিখতে হবে যেটা যদি 10 এর থেকে ছোট হয় তাহলে ট্রু রিটার্ন করবে, আর যদি 10 এর থেকে বড় হয়ে যায় মানে এই কন্ট্রোল ভ্যারিয়েবলের ভ্যালু, তাহলে ফলস রিটার্ন করবে। তো এই কেসের জন্য তাহলে আমাদের মানে জিনিসটা হবে এরকম যে কন্ট্রোল ভ্যারিয়েবলের ভ্যালু ইজ লেস দ্যান 10। তো কোন একটা ভ্যারিয়েবলের ভ্যালু যদি 10 এর থেকে বড় হয়ে যায় তাহলে এই লেস দ্যান 10টা হচ্ছে আমাকে ফলস মানে 0 রিটার্ন করবে, আদারওয়াইজ সে হচ্ছে ট্রু মানে হচ্ছে 1 রিটার্ন করবে। এই মুখে মুখে এক্সাম্পল গুলা যদি ঠিক মতো ধরা নাও যায়, মানে এটাতে কোনো ঝামেলা মনে করো না, কারণ একটু পরে আমরা একটা মানে এক্সাম্পল দেখাবো এবং তখন জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। বাট আইডিয়াটা কি, কোন জায়গায় কি হচ্ছে, এই ইনটিউশনটা পাওয়া যায় কিনা, জাস্ট এটা আর কি মানে জিনিসটা কনসিডার করো। এক্সাক্ট মানে কি বলতেছি এটা যদি এখন ঠিক মতো গ্র্যাস্প নাও করা যায় কোনো সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম, কন্ডিশনের কাজটা হচ্ছে তোমার যে কন্ট্রোল ভ্যারিয়েবলটা তার ভ্যালু কোন একটা কন্ডিশনকে মানতেছে নাকি মানতেছে না, এই জিনিসটা করে হচ্ছে এইখানে। যদি কন্ডিশনটা ট্রু হয়, তো আমাদের ওই এক্সাম্পলটা যে যদি আমার যে ভ্যালুটা আছে আমি প্রথমবার প্রিন্ট করলাম এক মানে আমার প্রিন্ট হয়েছে একবার, এই ভ্যালুটা যদি আমার 10 এর থেকে ছোট হয়ে যায়। আচ্ছা আমি হচ্ছে লিংক একটু পরে দিচ্ছি, আমি একদম ক্লাসের লাস্টের দিকে আরেকবার দিব। তো আমি আবার একটু ক্লাসটা কন্টিনিউ করি। তো যেটা বলতেছিলাম যে একবার মনে করো প্রিন্ট করলাম, এই প্রিন্টটা যদি আমার 10 এর থেকে ছোট হয় তাহলে আমি পরের প্রিন্টে যাই। তো এইখানে সবার ফার্স্টে তোমাকে যে ইনিশিয়ালাইজ করা হলো সেটা তুমি ফার্স্টে চেক করলা আমার সেই ইনিশিয়ালাইজ করা ভ্যালুটা যে কন্ডিশন দেওয়া হয়েছে তার রেসপেক্টে ছোট কিনা বা মানে সেটা ট্রু করে কিনা। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এইখানে যে স্টেটমেন্টটা আছে সেটা আমরা এক্সিকিউট করি। তো আমাদের রেসপেক্টে আমি হচ্ছে একবার এই মনে করো তোমার নাম, তুমি তোমার নামটা একবার লিখলা। এটা করার পর তুমি যখন একবার নাম লেখো তারপর তুমি আসলে চিন্তা করো যে আমি যে লিখলাম এখানে তাহলে আমার কয়বার হইলো, মানে এখন আমি কি পরে আরেকবার লিখবো কিনা, এরপরে কথাটা হচ্ছে এইটা। তো ওই পরে আরেকবার লিখবো কিনা সেটা আসলে যায় হচ্ছে এই জায়গার মধ্যে, মানে আমি যদি পরে আরেকবার লিখি কয়টা কাউন্ট হচ্ছে। এমনি বললে মনে হয় বোঝাটা একটু কঠিন। আমি একটু জেনারেলাইজ করে বলি, আমি এক্সাম্পল থেকে বলি তাহলে জিনিসটা বোঝা একটু সহজ হবে। এভাবে এক্সাম্পল বললে তোমরা ধরতে পারতেছো কিনা আমি সেটা আসলে বুঝতে পারতেছি না, এই অনলাইন ক্লাসের ঝামেলা হচ্ছে এই জায়গাতে। তো পয়েন্টটা হচ্ছে এখানে তুমি কোনো একটা কোড এক্সিকিউট করার পর এই জায়গাতে তোমার যদিও সেকেন্ড ব্র্যাকেটে কোডটা শেষ হয়ে যাওয়ার কথা বাট ফর লুপ আসলে সেখানে শেষ হয় না, এই জায়গা থেকে সে যায় হচ্ছে ইনক্রিমেন্টের মধ্যে। এই ইনক্রিমেন্ট বা এখানে আসলে ইনক্রিমেন্ট কথা না, এখানে আসলে কোনো একটা ভ্যালু চেঞ্জ এমন টাইপ একটা কথা বলা উচিত, যেখানে হচ্ছে তোমার কন্ট্রোল ভ্যারিয়েবল যেটা আছে তার ভ্যালুটাকে চেঞ্জ করা হয় এবং এই চেঞ্জের রেসপেক্টে এই কন্ডিশনের সঙ্গে কম্পেয়ার করা হয় যে আমি কি আবার পরের স্টেটমেন্টে যাব কিনা। তো ওভারঅল কথাবার্তাগুলো একটু কনফিউজিং হয়ে গেছে, আমি একটা কোড দেখাই তাহলে একটু ক্লিয়ার হবে। কোডটা দেখার আগে আমি আবার বলি, এই জায়গাতে আমাদের যে কন্ট্রোল ভ্যারিয়েবল আছে সেটাকে আমরা ইনিশিয়ালাইজ করি। এখানে হচ্ছে আমরা কন্ডিশনটা চেক করি যে আমি কি লুপটাকে এক্সিকিউট করব নাকি এক্সিকিউট করব না। এই জায়গাতে আমাদের যে কন্ট্রোল ভ্যারিয়েবল আছে আমরা বারবার বলতেছি সেই ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ করা হয়। আর এইখানের মধ্যে তুমি যে কাজটা বারবার করতে চাচ্ছ সেই কাজটা হচ্ছে স্টেটমেন্টের মধ্যে লেখা হয়। তো অল ইন অল আমরা যদি একটা এক্সাম্পল দেখি, তো এখানের মধ্যে মুখে মুখে যেগুলো বলছি এগুলো একটু ডেসক্রাইব করা আছে, এটা তোমরা একটু দেখো। আর এটা ফ্লোচার্ট দরকার নাই। এখানের মধ্যে দেখো, তো এখানে হচ্ছে আমরা যে বলতেছিলাম যে লুপে একটা কন্ট্রোল ভ্যারিয়েবল থাকবে, সেই কন্ট্রোল ভ্যারিয়েবলটা হচ্ছে আমাদের আই নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। তো এই লুপটা যদি আমরা দেখি সবার ফার্স্টে আছে স্টার্টিং ফর লুপ। তো বুঝতেছো এই লাইনটা হচ্ছে আমাকে প্রিন্ট করে কনসোলের মধ্যে শো করবে। এরপর যখন হচ্ছে ফর দিয়ে কোডটা শুরু হয়েছে, তো আমরা পরে বলছিলাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করা হয়,
i equal to 0, এটা হচ্ছে আমার যে কন্ট্রোল ভ্যারিয়েবল আছে তার ইনিশিয়ালাইজেশন। সো আমাদের যে কন্ট্রোল ভ্যারিয়েবল i ছিল সেটাকে আমরা ইনিশিয়ালাইজ করছি 0 ভ্যালুতে। তো 0 থেকে কাউন্টটা শুরু হয়েছে, ভালো কথা। সো আমাদের পয়েন্টটা ছিল 0 কাউন্টের পর সবার ফার্স্টে আমরা হচ্ছে একটা কন্ডিশন চেক করি। ইনিশিয়ালাইজ করার পর কন্ডিশন চেক করা হয় যে আমার যে ভ্যালুটা আছে সেটাকে এই কন্ডিশনকে ট্রু করে কিনা। যদি ট্রু করে আমরা তাহলে এর ভিতরে যেটা আছে সেটা এক্সিকিউট করব, যদি ট্রু না করে তাহলে আমরা এক্সিকিউট না করে বের হয়ে চলে আসবো। সো i equal to 0 হলে সবার পাশে i is less than 5 কথাটা আছে, তার মানে এখন আমাদের কন্ডিশনটা ট্রু, 0 তো 5 এর থেকে ছোট। তো এখানে আমাদের টার্গেটটা ছিল এই লাইনটাকে 5 বার প্রিন্ট করা। তো এই 5 বার প্রিন্ট করাটা আমরা কিভাবে করতেছি সেটাই হচ্ছে আসলে এখানে হচ্ছে। সো এই কন্ডিশনের মধ্যে চেকটা হচ্ছে যে 0 এর ভ্যালু কি 5 এর থেকে ছোট কিনা। তো এই কন্ডিশনটা যেহেতু ট্রু তাহলে এখান থেকে আমার কোডটা এখন চলে যাবে এই প্রিন্টএফ এর মধ্যে। তো প্রিন্টএফ এর মধ্যে লেখাটা আছে ভ্যালু অফ i ইকুয়াল টু সামথিং। তো সামথিং এর মধ্যে হচ্ছে i এর ভ্যালুটা প্রিন্ট করতে বলা হয়েছে। তো ফার্স্টে i এর ভ্যালু ইনিশিয়ালাইজ করা হয়েছে 0 তে। তো আমার এই লাইনটাতে তাহলে প্রিন্ট করবে কি ভ্যালু অফ i ইকুয়াল টু 0, এমন কোন একটা কথা, ঠিক আছে। এই লাইনটা প্রিন্ট করার পর আমার যদিও সেকেন্ড ব্র্যাকেট শেষ, তার মানে ফর লুপটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, বাট ফর লুপের সিস্টেমটা হচ্ছে এইভাবে ডিরেক্টলি আসলে শেষ হয় না। এখান থেকে কন্ট্রোল চলে যায় হচ্ছে তোমার এই যে ইনক্রিমেন্ট একটা কথা ছিল এখানে আগের স্লাইডে, সেই ইনক্রিমেন্টের মধ্যে এই জায়গাতে লেখা হয়েছে i প্লাস প্লাস। এটা মানে হচ্ছে i এর যে ভ্যালু ছিল তার সঙ্গে এক ইনক্রিমেন্ট করো এবং সেই ভ্যালুটা i এ স্টোর করো। সো i এর ভ্যালু যখন প্লাস প্লাস করা হয়, আগে ভ্যালু ছিল 0, এখন প্লাস প্লাস করলে আমার ভ্যালু হয়ে গেছে 1। এই ইনক্রিমেন্টের পর আবার এই কন্ডিশনে চেক করা হয়, মানে তোমার ইনক্রিমেন্ট হবে তারপর কন্ডিশনে চেক করা হবে। চেক করে দেখবে এই 5 এর থেকে যে ছোট এই কথাটা কি সত্য কিনা। তো i এর ভ্যালু এখন হয়ে আছে 1, 1 তো 5 এর থেকে ছোট। তো এটা হচ্ছে আমার সত্যি কথা। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে হচ্ছে আমার এই প্রিন্টএফ এর মধ্যে যাবে এবং এখানে প্রিন্ট করা হয়েছে ভ্যালু অফ i ইকুয়াল টু %d। i এর ভ্যালু এখন চেঞ্জ হয়ে আছে 1, আগে ছিল 0 এখন হয়ে আছে 1। তো এখন আমাকে i এর ভ্যালুটা প্রিন্ট করবে হচ্ছে 1। আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ বোঝাচ্ছে কিন্তু শেষ আসলে না, এখান থেকে চলে যাবে এই ইনক্রিমেন্টের মধ্যে 1 থেকে 1 ইনক্রিজ হয়ে ভ্যালু হয়ে যাবে 2। এই 2 থেকে আবার এই কম্পারিজনে যাবে, 2 এর ভ্যালু 5 এর থেকে ছোট, সত্যি কথা। তো আবার প্রিন্টএফ এ যাবে, ভ্যালু অফ i ইকুয়াল টু 2 প্রিন্ট করবে। এখানে আসবে i এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে 3, 3 5 এর থেকে ছোট প্রিন্ট করবে। আসবে i এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে যাবে 4, 4 ও 5 এর থেকে ছোট। এই লেখাটা তখনও প্রিন্ট করবে ভ্যালু অফ i ইকুয়াল টু 4। একটু পর্যন্ত সুন্দর মতোই প্রিন্ট করলো। এবার যখন এই ফার্স্ট মানে সেকেন্ড ব্র্যাকেটে আসে, ইনক্রিমেন্টে আসলো, মানে এখান থেকে সে ইনক্রিমেন্টে আসলো, i এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে গেছে কত 5। i এর ভ্যালু যখন 5 হয়ে গেছে, এখন যে কন্ডিশন আসলে 5 ইজ লেস দ্যান 5, এই কথাটা আসলে ট্রু না, এটা তো আসলে ফলস। 5 তো আসলে 5 এর থেকে ছোট না। যেহেতু এই কথাটা এখন ফলস, এখন আর ফর লুপ তার ভিতরে ঢুকবে না। রাদার এই জায়গায় যেহেতু ফলস হয়েছে, এখান থেকে সে ডিরেক্ট বের হয়ে এই জায়গাতে চলে আসবে এবং এটা হচ্ছে এন্ড অফ ফর লুপ এই কথাটা। সো আমার প্রিন্ট হবে স্টার্টিং ফর লুপ, এখানে ভ্যালু অফ i ইকুয়াল টু 0 1 2 3 4 এবং 4 বার হবে। 5 এর সময় এই জিনিসটা ফলস হয়ে এই লাইনে চলে আসবে ভ্যালু অফ এন্ড অফ ফর লুপ, এবং তারপর আবার একটা লাইন আছে যে ভ্যালু অফ i ইকুয়াল টু সামথিং। যেহেতু 5 এর সময় এই জিনিসটা ফলস ছিল, মানে i এর ভ্যালু ছিল 5, তো এই জায়গাতে এখন যখন i এর ভ্যালুটা প্রিন্ট করতে বলবে এখনো ভ্যালু আসবে হচ্ছে 5। তো আমরা যদি একটু দেখি এক্স্যাক্টলি আমরা যেভাবে মানে ডিসক্রাইব করলাম এই স্টাইলে আসলে প্রিন্টএফটা হবে। এগেইন অনেক বড় একটা লেকচার একসাথে পুরো ঢালাও ভাবে দিয়ে দিছি। সো না বুঝতে পারলে এবং না বুঝারই কথা অনেক কিছুতে কোশ্চেন করতে পারো, যেসব জায়গায় কনফিউশন আছে, বা কিছু যদি রিপিট করতে হয় সেটাও ফাইন, বলতে পারো। কেউ যদি কোনো পার্টে না বুঝি বা কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করো। এন্ড এই জিনিসটা আমাদের মানে এই ল্যাবের মধ্যে, এই উইকের ল্যাবের মধ্যে এই কন্টেন্ট গুলো খুবই খুবই লাগবে। তো থিওরি যদি ক্লিয়ার হয়ে যাও, ল্যাবে তোমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। কোশ্চেন থাকলে বলতে পারো। ওকে, তো সবাই কি ধরতে পারছি, ধরে নিতে পারি আই গেস। আচ্ছা ঠিক আছে, বাট ল্যাবে আমরা এই জিনিসগুলো আবার ডিসক্রাইব করবো, ঠিক আছে। বাট এগেইন বারবারই বলতেছি যে থিওরিতে ক্লিয়ার হয়ে যাও, ল্যাবে কাজটা করা অনেক ইজি হয় এটার জন্য আসলে। সো
এখানের মেইন কথাই হচ্ছে তুমি যদি একই কথা রিপিটেডলি করতে চাও, একই কাজ রিপিটেডলি করতে চাও, সেটার জন্য হচ্ছে আমাদের ফর লুপ। তো ফর লুপের এই সিনট্যাক্স গুলো তো হচ্ছে আমাদের মাত্র যে সিনট্যাক্সটা আমরা এখানে ডিসক্রাইব করে আসলাম যে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন ইনক্রিমেন্ট, এই স্টাইলে তুমি এভাবে না লিখে চাইলে আরো ডিফারেন্ট স্টাইলে ফর লুপটা লিখতে পারো। পয়েন্টটা হচ্ছে এই যে আমরা এইখানে যে কাজটা করতেছি, যেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে ইনক্রিমেন্ট, ঠিক আছে, সরি কি বলতাম নাম, ইনিশিয়ালাইজেশন। সো এই জিনিসটার পয়েন্ট হচ্ছে তুমি যে কন্ট্রোল ভ্যারিয়েবলটাকে ইউজ করতেছো তাকে ইনিশিয়ালাইজ করে দেওয়া। তো চাইলে এই জায়গাতে ইনিশিয়ালাইজ না করে তুমি উপরেও মানে তোমার কোডের শুরুতেই তুমি ইনিশিয়ালাইজ করে নিতে পারো। তো এখানে যেরকম আমরা i equal to 0 লিখছিলাম, এটা না করে একদম শুরুতেই i equal to 0 যদি এইভাবে রাখো, এটাও হচ্ছে কমপ্লিটলি ফাইন। সিমিলারলি এই জায়গাতে আমরা করছি হচ্ছে সরি মানে এইভাবে তুমি যদি করো তখনও আমার কোডটা ঠিকভাবে কাজ করবে, কারণ সে দেখবে আমার ইনিশিয়ালাইজেশন 0-তে, যেহেতু এখানে কোনো কিছু নাই, এখান থেকে সে ডিরেক্ট যাবে হচ্ছে তোমার কন্ডিশন চেকের মধ্যে। তো সবার ফার্স্টে ইনিশিয়ালাইজেশন তুমি আগেই করে আসছো, তো এখানে কম্পেয়ার করার কিছু নাই, সেখান থেকে সে যাবে হচ্ছে তোমার এই কন্ডিশন চেকের মধ্যে। যেহেতু কন্ডিশনটা ট্রু, তাহলে সে প্রিন্টএফ এর মধ্যে যে লাইনটা আছে সেই লাইনটা এক্সিকিউট করবে। সিমিলারলি এইভাবেই তো একটা জিনিস করা যেতে পারে। আরেকটা ভ্যারিয়েশন হতে পারে এরকম যে ইনিশিয়ালাইজেশন তুমি আগে করে ফেললা, আর এইখানে যে কাজটা হয় সেটা হচ্ছে তোমার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, মানে তোমার কন্ট্রোল ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ। তো তুমি চাইলে এই জায়গাতে কাজটা না করে তোমার যে ফর লুপের বডি আছে, অর্থাৎ যেখানে তুমি ভ্যালুটা প্রিন্ট করতেছো, সেই জায়গাতেই এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের কাজটা করে ফেলতে পারো, এটাও কমপ্লিটলি ফাইন। কারণ এইখানে কাজের মেইন কথাই ছিল যাতে কন্ট্রোল ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ হয়, চেঞ্জ হতে হতে এক সময় তোমার এই কন্ডিশনটা ফলস হয়ে যায়, ঠিক আছে। সো এই কাজটা তুমি যদি এখানে না করে এখানে করতে চাও, এটাও হচ্ছে তোমাকে ফর লুপটা অ্যালাউ করবে। ইভেন চাইলে এই কন্ডিশনটাও এখানে লেখার প্রয়োজন নাই, ভিতরে লেখা যায়, সেটা হয়তো আমরা পরে দেখতে পারি। তো তুমি চাইলে এই জিনিসটাও স্কিপ করতে পারো, চাইলে এটাও স্কিপ করতে পারো, বাট এই যে সেমিকলন গুলা সেগুলো কিন্তু ঠিকঠাক মতো অবশ্যই দিতে হবে। তো ফর লুপে ফার্স্টে ইনিশিয়ালাইজেশন তুমি চাইলে আগে করে আসতে পারো, কিন্তু সেমিকলন মাস্ট, তারপর কন্ডিশন, তারপর আবার সেমিকলন মাস্ট, এরপর তুমি যে ভ্যালু চেঞ্জ করো কন্ট্রোল ভ্যারিয়েবলে, সেটা তুমি চাইলে দিতেও পারো, চাইলে মানে এখানেও দিতে পারো, চাইলে ভিতরেও দিতে পারো, যেখানে। এই দুটা ভ্যারিয়েশন হিসেবে বুঝতে পারছো কি বললাম? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। যদি স্যার এটা মানে এটা তো 0 থেকে 5-এর দিকে যাচ্ছে, যদি আমি 100 থেকে 0-র দিকে যেতে চাই তখন স্যার এরটা কি মাইনাস মাইনাস লিখবো না কি লিখবো? এক্স্যাক্টলি এটাই করতে হবে। তো তুমি যদি শুরু করতে চাও 100 থেকে 0 পর্যন্ত, এই আইডিয়াটা তাহলে কিভাবে, অ্যাকচুয়ালি আমরা এখন কিছু প্র্যাকটিস প্রবলেম দেখবো যেগুলো আসলে এইসব জিনিসপত্র নিয়ে কথা বলে, বা তুমি কোশ্চেনটা করছো খুবই ভালো হয়েছে। জিনিসটা হচ্ছে এরকম, সবার ফার্স্টে ইনিশিয়ালাইজেশন, তো তুমি চাও 100 থেকে 0 প্রিন্ট করতে, তো তোমার ইনিশিয়ালাইজ হবে কততে? 100-তে। তুমি চাও 0-তে এসে শেষ হবে, 0-র পরে আর কোনো কিছু আমি প্রিন্ট করতে চাই না, তাহলে তোমার কন্ডিশনটা কোথায় শেষ হবে? আই আই এর ভ্যালু যতক্ষণ 0 বা তার থেকে বড় ততক্ষণ পর্যন্ত তুমি ট্রু রিটার্ন করতে চাও, আদারওয়াইজ ফলস হবে। তাহলে কন্ডিশনটা কি হবে বলতে পারবা? যতক্ষণ 0 বা তার থেকে বড় তখন ট্রু, আদারওয়াইজ ফলস। 0 বা তার থেকে বড় হইলে ট্রু হবে, গ্রেটার দেন 0। গ্রেটার দেন ইকুয়াল টু 0। কারণ আমাদের 0 বা তুমি চাচ্ছ 100 থেকে 0 পর্যন্ত প্রিন্ট করতে, সো 0-কে ইনক্লুড করতে হবে। তো কন্ডিশনটা এমন ভাবে লিখতে হবে যাতে 0-কেও সে হচ্ছে ট্রু হিসেবে কনসিডার করে। তো আমাদের লিখতে হবে i is greater than or equal to 0, মানে যে গ্রেটার দেন ইকুয়াল যে সাইনটা ছিল সেটার মতো করে তুমি লিখলে এই কন্ডিশনটা হয়ে গেল। আর লাস্টে যেহেতু তুমি রিভার্সলি প্রিন্ট করতে চাচ্ছ, তো ইনক্রিমেন্টের পরিবর্তে তখন তোমার করতে হবে ডিক্রিমেন্ট। তো i প্লাস প্লাসের পরিবর্তে তখন লেখা লাগবে i মাইনাস মাইনাস। ঠিক আছে, সবাই কি ওর কোশ্চেনটা ধরতে পারছো বা আমি কিভাবে এক্সপ্লেইন করলাম এই আইডিয়াটা? জি স্যার। ওকে, নাইস। সো ওই স্টাইলে তুমি যদি করো তাহলে তোমার রিভার্সলি i এর ভ্যালুটা প্রিন্ট করা যাবে। সো এটা যদি আমরা বুঝি, এখানে আমাদের কিছু প্র্যাকটিস প্রবলেম আছে, তোমাকে একটু মুখে মুখে বলতে পারবা যে আইডিয়াগুলো কেমন হতে পারে বা কিভাবে এটা সলভ হতে পারে? যেমন মনে করো ফার্স্ট যে সিরিজটা আছে 1 থেকে n পর্যন্ত যোগফল, তো এই সিরিজের সামেশন আমরা আসলে একটা ফর্মুলাই মনে হয় শিখছি ছোটবেলা থেকে, n/2 * 2a + হাবিজাবি। তো ওই ফর্মুলাটা দিয়ে তো অবশ্যই ম্যাথটা করা যাবে। আমরা যদি একটা লুপের সাহায্যে এই সিরিজটা সাম করতে চাই,
এটা কিভাবে করা যেতে পারে, কেউ আইডিয়া বলতে পারবা? স্যার ফর লুপ ইউজ করে ওটার ভিতরে আপনার কন্ডিশন হবে আপনার, আমার যেহেতু এখানে প্রথম পদটা আছে 1, তাহলে i এর ভ্যালু হবে 1, আর i এর একটা লিমিটেশন হবে, সেটা হবে আমার n, যেটা আমি ইনপুট দিব। নাইস। আর i ইজ ইকুয়াল টু হবে হলো i প্লাস 1 আর কি। তো এক i এক করে বাড়তে থাকবে, তো n পর্যন্ত গেলে এটা স্টপ হবে। আর আরেকটা ইয়া করতে হবে, আমরা যদি এটার সাম দেখতে চাই, তাহলে স্যার আমার একটা আরেকটা নিতে হবে ভেরিয়েবল, যেটার ভ্যালু থাকবে 0। তো ওইটাই মানে যদি আমি সাম নিই, একটা সাম ইজ ইকুয়াল টু 0 যদি ধরি, তাহলে আমার ফর লুপের ভিতরে আমার একটা ইয়া দিতে হবে, সেটা কন্ডিশন দিতে হবে, সেটা হলো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i, মানে i এর যে ভ্যালুটা হবে সেটা এসে সামের সাথে যোগ হবে আর কি। নাইস, ভেরি গুড, লিটারালি ভেরি গুড। এক্স্যাক্টলি এটাই করা লাগবে। মানে জিনিসটা হচ্ছে এইটা, যে পয়েন্টটা হচ্ছে তুমি যখন একটা সিরিজ সাম করতে চাও, মানে তোমরা খুবই সুন্দরভাবে জিনিসটা এক্সপ্লেন করছো। আর তুমি কি ল্যাবে কন্টেন্ট পাইছো, মানে তুমি কি A1 না A2 যে ডেসক্রাইব করলাম? স্যার A2 স্যার। A2, আচ্ছা, নাইস, ভেরি গুড। হ্যাঁ, মানে খুবই ক্লিন এন্ড ক্লিয়ার আইডিয়া, এবং লিটারালি এটাই করা লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, A2 তার মানে তুমি ল্যাব পাইছো, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা অ্যাডভান্টেজে আছো। আচ্ছা, মানে ও যেটা ডিসক্রাইব করলো, সবাই কি জিনিসটা ধরতে পারছি ও কি বলতে যাচ্ছে? মানে সবাই কি জিনিসটা ক্যাপচার করতে পারছি আইডিয়াটা? জি স্যার। না স্যার, একবার রিপিট করলে আচ্ছা, হ্যাঁ, মানে কেউ কেউ ধরতে পারছে, কেউ কেউ ধরতে পারিনি। এটা রিজনটা আসলে ওই ল্যাব আর ল্যাব না মধ্যে, বাট যারাই ল্যাব করছো খুব জিনিসটা ভালোভাবে বুঝতে পারছো, এটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল। পয়েন্টটা হচ্ছে আমাদের কোন একটা সিরিজ সাম করতে হবে, ঠিক আছে? তো এইটা সবার ফার্স্টে বুঝতে হবে যে আমরা কত থেকে কত পর্যন্ত চাচ্ছি। তোমাকে আমি যদি এমনিতে একটা এক্সাম্পল প্রবলেম করতে বলতাম, মনে করো তুমি লুপ জানো না, তোমাকে আমি বললাম যে আমি তোমাকে একটা নাম্বার ইনপুট দিব, সে 100 ইনপুট দিব, আমি চাই তুমি 1 থেকে 100 পর্যন্ত আমাকে যোগ করে দিবা। তো এখন যদি তুমি লুপ জিনিসটা না জানো, তুমি 1 থেকে 100 এখন কিভাবে যোগ করবে? একটা করতে পারো, তুমি একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দান করে না, এরকম করে খুব মানে একদম রিগরাস ক্যালকুলেশন করে এটার পর এটা করতে হবে, তারপর তুমি একটা পুরো ক্লোজ ফর্মে একটা ইকুয়েশন নিয়ে আসলা, এবার তুমি সেটার উপর কাজ করলা, এটা একটা হইতে পারে। অথবা কি হইতে পারে, সেটাই হচ্ছে আমাদের লুপের আইডিয়াটা। তুমি যেটা করতেছো যে আমার যদি একটা সিস্টেম থাকতো যে আমি যেটা ইনপুট দিব, আমি আসলে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত, কারণ জিনিসটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, এক এক করে যোগ হয়েছে সেগুলো আমি একটা একটা করে যোগ করতেছি, সেটা সিস্টেম করে আমি জাস্ট প্রত্যেকটা সংখ্যা যোগ করতে পারলেই আমি আমার সামেশনটা পেয়ে যেতাম। এইটাই হচ্ছে আসলে আমাদের লুপের আইডিয়াটা, যে আমাদেরকে সে একটা একটা তুমি যেভাবে ইমপ্লিমেন্ট করতে চাও সেরকম করে সে তোমাকে হচ্ছে একটা কি বলবে ভ্যালু প্রোভাইড করে। সো একটু আগের আইডিয়াটা যদি আমরা ফলো করি, তোমরা যদি সিরিজটা দেখো, এখানে হচ্ছে এক এক করে ভ্যালু ইনক্রিমেন্ট করছো, 1 2 3 4 এরকম করে বাড়ছে। সো এন এর ভ্যালু মনে করো ইউজার ইনপুট দিচ্ছে 5, তার মানে হচ্ছে তোমাকে 1 থেকে 5 পর্যন্ত যোগ করতে হবে। তো এটা আইডিয়া তাহলে কি হতে পারে, তুমি চাও শুরু হবে 1 থেকে শেষ হবে 5 পর্যন্ত। তাহলে আমাদের লুপের আইডিয়াটা যদি আমরা একটু আগে চিন্তা করি, আমাদের ফর লুপের সবার শুরুতে ছিল ইনিট বা ইনিশিয়ালাইজেশন, শুরু হবে 1 থেকে, তার মানে ইনিশিয়ালাইজেশন কততে 1 এ, শেষ হবে 5 পর্যন্ত। তাহলে কন্ডিশনটা কি হবে, যখন 5 এর থেকে ছোট, 5 বা 5 এর থেকে ছোট, তখন হচ্ছে আমি আমার কন্ডিশনটা 2 চাই, মানে আমার লুপটা যাতে কন্টিনিউ হয়। কিন্তু যদি 5 এর থেকে বড় হয়ে যায়, ইন দ্যাট কেস আমি আমার লুপটাকে আর কন্টিনিউ করতে চাই না। এটা করেসপন্ডিং একটা কন্ডিশন দিতে হবে, যেটা তোমাদের ফ্রেন্ডে বলতে হবে যে i is less than equal to n, এমন কিছু একটা। কারণ ইউজার যে ইনপুট দিবে তার সমান পর্যন্ত হচ্ছে আমি আমার কন্ডিশনটাকে ট্রু চাই, তার সমান বা তার থেকে ছোট। আর এখানে জিনিসটা বাড়তেছে কত করে, এক এক করে। তো আমার ইনক্রিমেন্ট যে কথাটা ছিল, সেখানে আমার ইনক্রিমেন্ট হবে জাস্ট 1 করে, কারণ আমি সিরিজ থেকে বুঝতেছি 1 করে বাড়তেছে। তাহলে ইনক্রিমেন্ট হবে i equal to i plus 1 অথবা i plus plus, আমরা যেভাবে দেখে আসছিলাম সেই স্কেল। তো এই যে উপরে যে কথাটা, সেটাই আসলে বলতেছে হচ্ছে আমার লুপটা কতক্ষণ ধরে ঘুরবে সেটার আইডিয়াটা, ঠিক আছে? আর ভিতরে কাজটা কিরকম করে হবে, ভিতরের আইডিয়াটা হচ্ছে এরকম, যে আমরা আসলে চাই প্রতিবার একটা একটা করে ভ্যালু নিয়ে সেই ভ্যালুটাকে যোগ করতে। তাহলে তুমি এই যোগফলটা কোনো এক জায়গায় পাশে স্টোর করবা, এবং তার রেসপেক্টে হচ্ছে তুমি সলিউশনটাকে বের করে নিয়ে আসবা, এরকম হচ্ছে একটা আইডিয়া। আমি একটু এইটার কোডটা দেখাই, বাকি কোডগুলো আমি এখন ডিসক্রাইব করবো না, একটা কোড মনে হয় ডিসক্রাইব করলে তোমাদের জন্য সুবিধা হবে। তো এখানে আইডিয়াটা আসলে আমি একটু যদি কোডটা থেকে ডিসক্রাইব করি, তো সবার ফার্স্টে আমরা ইউজার থেকে একটা ইনপুট নিয়ে নিচ্ছি,
সবার ফার্স্টে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিই, ঠিক আছে? এখানে আমি যেটা বলতেছিলাম, যেহেতু আমাদের সিরিজটা 1 থেকে n পর্যন্ত হচ্ছে, তো আমাদের ফর লুপটা আসলে কিরকম হওয়া উচিত? i এর ভ্যালু 1 থেকে শুরু হবে, এক এক করে ইনক্রিমেন্ট করব, আর আমরা চাই n পর্যন্ত যাতে আমাদের মানে ফর লুপটা ইনক্রিমেন্ট হয়। n এর থেকে যদি বেশি হয়ে যায় তখন আমরা আর আমাদের ফর লুপটাকে কন্টিনিউ হোক এমন চাই না। তো সেটার জন্য আমাদের কন্ডিশনটা আমরা করতে হচ্ছে i is less than equal to n। আর সামেশনে যে কথাটা আসলো, আমরা চাই কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে, তুমি যখন একটা সিরিজ যোগ করতেছো কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালুটা স্টোর হয়ে থাকবে, তো ওই ভ্যারিয়েবলটাকে তাহলে আমাদের সবার পাশে ডিক্লেয়ার করতে হবে, যেটার মধ্যে আমি সামেশনে রাখতে চাই সেই ভ্যারিয়েবলটা আমরা নাম দিতে হচ্ছে সাম। তো এখানে এই ভ্যারিয়েবলটাকে আসলে জিরোতে ইনিশিয়ালাইজ করে নেওয়া হয়েছে। তো এখানে একটা শর্ট হ্যান্ড ইউজ করা হয়েছে সাম প্লাস ইকুয়াল টু i। এই শর্ট হ্যান্ডটা আসলে এটা দিয়ে আসলে কি বোঝায় কেউ বলতে পারবো? এই শর্ট হ্যান্ডটা আসলে আমরা দেখাইছিলাম থিওরিতে। এই শর্ট হ্যান্ডটা দিয়ে কি বোঝায়? স্যার i এর মান 1 করে বাড়বে। না না, i এর মান 1 করে বাড়বে, এটা আসলে আমাদের সাম প্লাস i। হ্যাঁ, তো i এর মান 1 আগে করে তো বাড়বে। হ্যাঁ বলো কি বলতেছি? মানে স্যার আগেরটার সাথে যে এটা ভ্যালু স্টোর করা আছে সেটার সাথে আগের পরের যেটা যোগ হবে এটা নতুন করে স্টোর হবে এরকম। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, মানে i এর ভ্যালু 1 করে বাড়বে যে বলছিলাম সেটা আসলে আমরা করতেছি i প্লাস প্লাস দিয়ে। আর সাম ইকুয়াল টু মানে সাম প্লাস ইকুয়াল টু i, এটা আসলে একটু ফ্যান্সি লেখাইতে পারে, বাট এটা আসলে একটা খুবই শর্ট হ্যান্ড। সেটা আসলে বোঝায় কি সাম ইকুয়াল টু সাম প্লাস i, মানে সামে বর্তমানে যে ভ্যালু আছে তার সঙ্গে আরো i যোগ করো, এটা আসলে বোঝা উচিত কেমন। আমি যদি এখানে একটু ছোট করে অ্যাড করে দেই, স্যার এখানে যদি এভাবে না লিখে সাম ইকুয়াল টু সাম প্লাস i লিখে দিলে কোনো সমস্যা নেই। কাজ করবে না? হ্যাঁ অবশ্যই কাজ করবে, মানে একটা করলেই হইলো, সহজ কথা হচ্ছে এটা। মানে এটা আর কি লিখতে আরাম, তুমি একই ভ্যারিয়েবল দুইবার রিপিট করতেছো, এটা করা থেকে কোনো একটা শর্ট হ্যান্ড ইউজ করা আর কি। বা যদি এভাবে লেখা, আমি যে কমেন্ট দিয়ে লিখে দিলাম, এভাবে যেটা হচ্ছে তোমাদের একজন ফ্রেন্ড মানে সাজেস্ট করছে, এক্স্যাক্টলি এভাবে লিখলেও সেটাও ফাইন, যেমনি ইচ্ছা লিখতে পারো, ঠিক আছে? সো পয়েন্টটা হচ্ছে, এটা করার রিজনটা হচ্ছে যে তুমি মানে প্রতিবার একটা একটা করে ভ্যালু পাচ্ছ। তো তোমার ফার্স্টে সামের মধ্যে স্টোর হবে 1, তারপর তুমি চাও এই 1 এর সঙ্গে তুমি যখন নতুন একটা ট্রু ভ্যালু পাবা, মানে ইনক্রিমেন্ট করে করে 1 2 3 4 5 এভাবে ওকে তোমাকে ফর লুপটা ভ্যালু দিচ্ছে। তো তুমি যখন আরেকটা ভ্যালু 2 পাবা, এই 2টা আগের যে যোগফলটা ছিল 1 তার সঙ্গে এই 2টা যোগ হয়ে যায়, এই যোগফলটাকে তুমি আবার সামের মধ্যে স্টোর করে দিচ্ছ। তো তোমার 1 যোগ 2 সেটা হয়ে যাচ্ছে 3। সিমিলারলি এই 2 এর মানে কি বলটা 2 এর পর তোমাকে ফর লুপ দিবে হচ্ছে 3, মানে কেউ না এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে। সো অলরেডি সামে আছে 3, তার সঙ্গে i এর ভ্যালু যদি 3 হয়, 3 যোগ 3 6 করে এই সামের মধ্যে স্টোর করা হবে, ঠিক আছে? সিমিলারলি 3 এর পর তোমাকে ফর লুপ দিবে হচ্ছে 4, সামের সঙ্গে অলরেডি আছে 6, তার সঙ্গে তোমার এই 4 যোগ হয়ে 6 যোগ 4 সেটা হয়ে 10, সেটাই সামের মধ্যে স্টোর হবে। তারপর তোমাকে n এর ভ্যালু যেহেতু 5 পর্যন্ত আমরা বলতেছিলাম, 5 এর জন্য 10 যোগ 5 এই 15 তোমার সামের মধ্যে স্টোর হইলো। তারপর যখন i প্লাস প্লাস আরো হচ্ছে, এখন তোমার n এর ভ্যালু মনে করো মানে i এর ভ্যালু 5 থেকে ইনক্রিমেন্ট হয়ে গেছে 6 হয়ে গেছে, কিন্তু যেহেতু ইউজার ইনপুট দিতে হচ্ছে 5, তো 6 তো আসলে 5 এর থেকে বড়, সেই কন্ডিশনটা তখন ফলস হয়ে যাবে, আর কখনো এই জিনিসটা এক্সিকিউট হবে না। তো সামের মধ্যে লেটেস্ট যে ভ্যালু ছিল অর্থাৎ 15, সেই ভ্যালুটাই হচ্ছে আমার এই প্রিন্টএফ এর মধ্যে জিনিসটাকে শো করবে। তো এমনি যদি বলি জিনিসটাকে আদৌ বোঝা গেছে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ওটা মনে হয় একটু হাতে দেখাইতে পারলে ভালো হইতো। আমার হাতে টাইম আছে, আমি একটু ওটা রান করে দেখাই। ল্যাবে হচ্ছে আমরা এই জিনিসগুলো আর একটু এক্সপ্লেন করবো এবং এগুলোর উপরেই তোমাদেরকে অনেক কাজ করতে দিব। আমি একটু জাস্ট একটা কোড রান করে দেখাই।
তো আমরা চাই i এর ভ্যালু 1 থেকে শুরু করে n পর্যন্ত জিনিসটা হোক এবং প্রতিবার হচ্ছে 1 করে ইনক্রিমেন্ট হোক। তো এই যে আমাদের এই কাজটা যদি হয় এবং ইউজার তোমাকে 5 পর্যন্ত ইনপুট দেয়, তাহলে তোমার এই পার্টটুকু একটু ইনশিওর করতেছে যে প্রতিবার লুপে 1 2 3 4 করে 5 পর্যন্ত একটা একটা করে ভ্যালু জেনারেট হবে। আর এই ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে 5 পর্যন্ত 1 থেকে 5 পর্যন্ত তুমি ভ্যালু পাবা। আমাদের টার্গেটটা হচ্ছে এই প্রত্যেকটা ভ্যালু মানে এক এক করে যে ইনক্রিমেন্ট হচ্ছে এই সবগুলো ভ্যালুকে আমি কোনোভাবে যোগ করতে চাই এবং যোগ করাটা কোনো এক জায়গায় স্টোর করতে চাই। তো সেটার জন্য তোমার একটা ভ্যারিয়েবল লাগবে, সেটাকে তুমি নাম দিলে হচ্ছে সাম, জাস্ট একটা নাম দেওয়ার জন্য। এই সামেশনের মধ্যে তুমি যখন ভ্যালুটা স্টোর করতে চাবা, জিনিসটা কি হবে, তুমি তো মানে প্রতিবার যোগ করতে চাচ্ছ, তাহলে কোনো এক জায়গায় তুমি স্টোর করতে চাচ্ছ, যোগ করে স্টোর করতে চাচ্ছ। তো এই যে যোগ করে কিছু একটা স্টোর করবা, এইটাকে তাহলে তোমার কোনো একটা ভ্যারিয়েবলের সঙ্গে যোগ করতে হবে। মানে আইডিয়াটা হচ্ছে এখানে সাম ইকুয়াল টু সাম প্লাস আই লেখা লাগবে। এই আইডিয়াটা কি তোমরা বুঝতে পারতেছো না? এটার জন্য আর কি বলাটা যে আমি প্রতিবার কোন একটা ভ্যালু চাই, সেই ভ্যালুটাকে আগের ভ্যালুর সঙ্গে যোগ করে করে এই সামের মধ্যে আমি স্টোর করে রাখতে চাই। জিনিসটা কাজ করে এভাবে যে তুমি যখন, আচ্ছা আমি এটা একটু এভাবে না দিয়ে, আমি সামটা না দিয়ে আগে এমনিতে একটা প্রিন্ট দেই যে আমি যদি প্রিন্টএফ করি, সে মনে করো i ইকুয়াল টু %d নিউ লাইন কমা i, আমি যদি এইটুক প্রিন্ট করি, ইন দ্যাট কেস এইটুক যদি প্রিন্ট করি এবং i এর ভ্যালু যদি 5 দেই, ল্যাপটপ এত স্লো হয়ে গেল, ইন দ্যাট কেস আমার প্রিন্ট হচ্ছে i ইকুয়াল টু 1 থেকে 5 পর্যন্ত। আচ্ছা ফার্স্ট অফ অল এই আইডিয়ার মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা? এই যে এখানে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে এই আইডিয়াতে। ওকে, সো এটা যদি বুঝি, এখন কথা হচ্ছে এই যে প্রতিবার আমরা একটা একটা করে ভ্যালু পাচ্ছি, এই ভ্যালুটা আমরা সামহাউ স্টোর করতে চাচ্ছি, মানে আমরা সামহাউ যোগ করে করে স্টোর করতে যাচ্ছি। এটার জন্য আমরা সাম নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি এবং আমরা চাচ্ছি প্রতিবার এখানে যাতে কোনো একটা ভ্যালু থাকে। সো আইডিয়াটা হচ্ছে এমন, সবার ফার্স্টে এভাবে চিন্তা করো যে যদি ইউজার মানে 5 ইনপুট দেয়, তাহলে আমরা চাইবো হচ্ছে 1 2 3 4 5 এমন কিছু স্টোর করা। তো কল্পনা করে নাও আমাদের সামের মধ্যে অলরেডি মনে করো 1 থেকে 4 এই পর্যন্ত ভ্যালু স্টোর করা আছে, জাস্ট কথার কথা। ইন দ্যাট কেস তোমার আসলে এই 5টা যোগ করবে কিভাবে? অলরেডি যে ভ্যালু আছে তার সঙ্গে এখান থেকে যখন 5 জেনারেট হবে, সেই 5টা যাতে যোগ হয়ে যায়। তো সেটাই আমরা আসলে করি যে সামের সঙ্গে, সামের মধ্যে মনে করো অলরেডি 1 থেকে 4 পর্যন্ত আছে, তার সঙ্গে যে 5 ভ্যালু একটা এক্সট্রা আছে, সেটাকে আমি যদি যোগ করতে চাই, সাম ইকুয়াল টু সাম প্লাস আই এমন কিছু একটা আমরা করে দিচ্ছি। পয়েন্টটা হচ্ছে তুমি এই কাজটা পারতেছো হচ্ছে সবার লাস্টে যেটা জেনারেট হচ্ছে সেটার জন্য। 4 এর জন্য জিনিসটা কেমন হয়, যখন i এর ভ্যালু 4 হয়, 1 থেকে 3 পর্যন্ত ভ্যালুটা সামের মধ্যে স্টোরড হয়ে আছে, আমরা আসলে এটা চিন্তা করি, এবং তার সঙ্গে এই নতুন যে 4 নাম্বার স্টেপে 4 আছে, এই 4টা যোগ হচ্ছে। সিমিলারলি, হ্যাঁ বলো। আচ্ছা, সো সিমিলারলি যখন i এর ভ্যালু আসলে 2 মানে 2 নাম্বার স্টেপ, 2 নাম্বার লুপ ঘুরতেছে, তখন আমরা জিনিসটা কিভাবে চিন্তা করি যে অলরেডি সামের মধ্যে মনে করো 1 স্টোর আছে, তার সঙ্গে এই 2 ভ্যালুটা আমরা হচ্ছে যোগ করে দিচ্ছি, এগেইন সাম ইকুয়াল টু সাম প্লাস i। কিন্তু যখন আমার লুপটা মাত্র শুরু হইলো, এই যে 1, ইন দ্যাট কেস আমরা আসলে কার সঙ্গে যোগ করতেছি, তখনও কিন্তু আমাদের সিনট্যাক্সে এরকমই সাম ইকুয়াল টু সাম প্লাস i। কিন্তু এই যে সামের ভ্যালু ইনিশিয়ালি, তাহলে সামের ভ্যালু কত হবে? পয়েন্টটা হচ্ছে আমাদের কিন্তু সবার শুরুতে আসলে আমরা যোগ করি কি সঙ্গে, এখানে মানে কার সঙ্গে যোগ করলে আমার সামের মধ্যে আবার 1 নাম্বার ইটারেশনে 1 স্টোর হবে। আমরা চাই ফার্স্ট ইটারেশনে সামের ভ্যালু 1 থাকুক, 2 নাম্বার ইটারেশনের পরে সামের ভ্যালু হয়ে যাক 1 যোগ 2, 3 নাম্বার ইটারেশনের পর সামের ভ্যালু হয়ে যাক 1 যোগ 2 যোগ 3, এই স্টাইলে আর কি। সো এই কাজটা করার জন্য একদম ইনিশিয়ালি আমরা সামের ভ্যালুটা এই জন্য ইনিশিয়ালাইজ করে দিই হচ্ছে 0। তো এটা যদি করা হয়, ইন দ্যাট কেস আসলে আমাদের কাজটা এইভাবে হবে যে সাম ইকুয়াল টু সাম প্লাস i, এটা মানে বোঝাবে আর কি সবার শুরুতে 1 নাম্বার ইটারেশনের জন্য 0 এর সঙ্গে তুমি যদি 1 যোগ করো, আমার সামের মধ্যে 1 স্টোর হবে। 2 নাম্বার ইটারেশনে অলরেডি সামের মধ্যে 1 আছে, তার সঙ্গে 2 নাম্বার ইটারেশনে সে হচ্ছে ইনক্রিমেন্ট করে 2 দিবে, 1 যোগ 2 সেই রেসপেক্টে সামের মধ্যে 3 স্টোর হবে, এবং এরকম করে এক এক করে ইনক্রিমেন্ট করে আলটিমেটলি সামের মধ্যে 5 নাম্বার ইটারেশন পর্যন্ত স্টোর হওয়ার কথা, এই স্টাইলে আর কি ভ্যালুটা স্টোর হবে। খুব একটা ভালো ডেসক্রিপশন আজকে হচ্ছে না, বাট
ল্যাবে হোপফুলি ইন্টারন্যাশনাল একটু ক্লিয়ার হয়ে যাবে। সো আমি যদি ইনপুট আমি যদি ইনপুট 5 দেই, এটার জন্য আমাকে প্রিন্ট করতেছে যে 1 থেকে 5 প্রত্যেকটা ভ্যালুই এটার জন্য প্রিন্ট করলো এবং প্রতিবারই একটা একটা করে যোগ হয়েছে। আলটিমেটলি 2 এর আগে 3, 3 3 6, 6 4 10, 5 15, এই 15 হচ্ছে এখানে অলরেডি সাম করে সেটা হচ্ছে এখানে শো করছে। তো মোটামুটি আইডিয়াটা কি সবাই বুঝে গেছে জিনিসটা আসলে কি হচ্ছে এবং কিভাবে হচ্ছে? মানে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ওকে, তো যদি মোটামুটি আমরা বুঝতে পারি, আমি এখন তাহলে একটু আগের কোশ্চেন গুলাতে যাই। সো এখানে আসলে আমরা এক এক করে ইনক্রিমেন্ট করে কাজটা করে ফেলতে পারছি, প্রত্যেকটা ভ্যালু ইনক্রিমেন্ট করে জাস্ট টোটাল সামেশনটা আমরা পেলাম। এই তাহলে যদি চিন্তা করি পরেরটা কিভাবে করা যেতে পারে কেউ বলতে পারবো? 2 নাম্বার কোশ্চেনটা স্যার i+2 দিব আর কি। সবাইকে ধরতে পারতেছি? মানে আগেরটাতে ছিল এক এক করে ইনক্রিমেন্ট, এখন সিম্পলি 2 করে ইনক্রিমেন্ট হয়েছে। সো তুমি আইদার করতে পারো কি i এর মানে i এর ভ্যালু 1 করে ইনক্রিমেন্ট না করে i এর ভ্যালু 2 করে ইনক্রিমেন্ট করে দিতে পারো, তাহলে হচ্ছে আমার কাজটা হয়ে যাবে। এইটা ছাড়া অন্য কোনো ভাবে কেউ সাজেস্ট করতে পারবা? ওকে, মানে এখানে যেরকম স্যার আরেকটা করা যায় স্যার, যে মড সিস্টেম দিয়ে, যদি হচ্ছে 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ 1 থাকে তাহলে শুধুমাত্র কাউন্ট করবে, মানে যোগ করতে থাকতে যাবে। রাইট। সো এইটা হচ্ছে আরেকটা বলে দিতে পারে, কারণ তুমি দেখতে পাচ্ছ এগুলো আসলে সব বিজোড় সংখ্যা। তো আমরা লুপটা মনে করো n পর্যন্তই দিব, 1 থেকে এক এক করে ইনক্রিমেন্ট করে করবে, কিন্তু যখন শুধুমাত্র বিজোড় সংখ্যা হবে অর্থাৎ মড করে ভাগশেষ 1 হবে, শুধুমাত্র তখনই হচ্ছে আমরা জিনিসটা যোগ করব। অর্থাৎ তোমাকে একটা ইফ ইউজ করা লাগবে, যে ইফ i এর ভ্যালু তুমি মড করে 1 পাও, ইন দ্যাট কেস তুমি যোগ করবা, আদারওয়াইজ স্কিপ করে চলে যাবে। এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে ডেসক্রাইব করবো, বাট আমি স্লাইডটা যখন দিয়ে দিব তোমরা একটু ট্রাই করে দেখতে পারো জিনিসটা কিভাবে করা যেতে পারে। এর পরেরটা কিভাবে করা যেতে পারে বলতে পারবো? স্যার 1 নাম্বারটার মতই হবে, জাস্ট এখানে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i ইনটু i হবে আর কি ব্র্যাকেটে। নাইস। সো সবগুলাই তার মানে কি প্যাটার্নটা সেম, জাস্ট তোমাকে ক্যাপচার করা লাগবে ঠিকঠাক কোন জায়গায়। সো জিনিসটা হচ্ছে আগেরটাতে স্যার আমরা এখানে যদি স্যার স্কোয়ার না থেকে যদি স্যার একটা বড় ধরনের ইয়াদ দেওয়া থাকতো বা 20 21 এরকম, তখন কি হতো স্যার? আমরা ওইটার জন্য একটা পাওয়ারের হিসাব শিখবো, মানে একদম লাস্টের দিকে ম্যাথ হেডার একটা আছে, সেই হেডারের মধ্যে একটা ফাংশন আছে পাওয়ার, সেটার মধ্যে তুমি যে কোনো x টু দা পাওয়ার y এটা আর কি ইউজ করতে পারবা। তো ওই কেসটা তুমি যেটা বললা যে তুমি বড় পাওয়ার হয়, এটা কেস আসলে এতগুলা ইন্টু করে লেখাটা আসলে ফিজিবল না, সেটার জন্য আসলে ওরকম একটা পাওয়ার ফাংশন আছে, সেই পাওয়ার ফাংশন ইউজ করে তখন কাজটা করা যায়। ঠিক আছে, বাট মানে লুপটা কিভাবে করতেছে এটা যদি আমরা বুঝতে পারি, ওই ছোট ছোট যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আমরা পরে আর একটু গুছিয়ে নিয়ে আসতে পারবো। বাট তুমি যেটা বললে সেটা আর কি আমরা পাওয়ার ফাংশন দিয়ে ওটা আর কি সলভ করতে পারবো। সো আর যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এক্স্যাক্টলি এই প্রবলেমটাই আসলে এই প্রবলেমটা, জাস্ট ডিফারেন্সটা হলো এখানে তুমি ডিরেক্ট সাম ইকুয়াল টু সাম প্লাস আই এই স্টাইলে করছিলা, এখন আই না হয়ে আমাদের আই এর স্কোয়ার করতে হবে, বা যদি পাওয়ার অনেক বেশি থাকে ইন দ্যাট কেস ম্যাথের পাওয়ার ফাংশন ইউজ করতে হবে। সেই স্টাইলে হচ্ছে প্রতিটা টার্ম বানায় সেগুলোকে হচ্ছে সামের সঙ্গে যোগ করা লাগে। এগেইন এই যে প্রবলেমগুলো আমরা আবার ডিসকাস করবো, এখন জাস্ট তোমাদের কাছ থেকে আইডিয়া নেওয়া যে কিভাবে করা যেতে পারে। এরপর একটা যে ইন ফ্যাক্টোরিয়াল, এটা কিভাবে করা যেতে পারে? n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু n এরকম আর কি। এটা কেউ বলতে পারবো? একই আইডিয়া, মানে বলতে চেষ্টা করতে পারো। মানে এখানে জাস্ট যোগ হয়েছে, n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে গুণ হওয়া। সো 1 প্লাস 2 প্লাস 3 আমরা কি করতাম, সাম ইকুয়াল টু সাম প্লাস i, এটা না করে আমরা করব সাম ইকুয়াল টু সাম ইনটু i। জাস্ট এটা করলেই আসলে আমাদের প্রতিটা গুণ হয়ে যাবে। ঠিক আছে, আর লাস্টে একটা আছে x আর n হচ্ছে ইনপুট, x টু দা পাওয়ার n ক্যালকুলেট করতে হবে। এইটা কিভাবে করতে হবে এটা আমি আর এখন ক্লাসে ডিসকাস করলাম না, বাট তোমরা একটু ট্রাই করে দেখো যে এই জিনিসটা কি সলভ করা যায় কিনা। ঠিক স্যার আছে, যদি একটু দেখাই দিতেন তাহলে স্যার ভালো হতো স্যার। এই সবগুলো প্রবলেমই আমি ডিসকাস করবো, মানে এখন জাস্ট মুখে মুখে জাস্ট বলে দিয়ে গেলাম,
এই যে একটা স্লাইড দেখালাম না যে সলিউশন করা আছে, এইটার উপরে আমাদের নেক্সট দিন ক্লাস পারফরমেন্স আছে তো স্যার, একটু যদি স্যার একটু দেখাই দেন তাহলে আমাদের স্যার এটু এর জন্য ভালো হতো। ল্যাবে অনলাইন আছে। জি স্যার, একটু অনলাইনে স্যার একটু যদি দেখাই দিতেন নেক্সট পেপার এনে এগুলা কিভাবে করে স্যার একটু দেখা দিলে ভালো হয় স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ল্যাবে তোমাদের ফার্স্ট ল্যাবে অনলাইন দিচ্ছে? স্যার ল্যাবেও স্যার আগে একটা অনলাইন নেওয়া হয়েছিল, আবার স্যার বলেছেন যে আরেকটা অনলাইন নিবেন নেক্সট দিন, তাই বলেছিল স্যার। যদি একটু দেখাই দিন তাহলে আমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যেত স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা মানে তোমাদের 7th উইকে একটা অনলাইন নিচ্ছে না বিনোদ স্যার? আচ্ছা ঠিক আছে, ওকে। সো এখন যদি ডিসক্রাইব করি, আচ্ছা ঠিক আছে, তোমরা ধরতে পারলে আমার কোনো সমস্যা নাই, বাট এটা মনে হলে আমার পরে আবার রিপিট করা লাগবে। সো পয়েন্টটা হচ্ছে, আচ্ছা আমি তোমাদের সবগুলো সলিউশন অল্প অল্প করে বলে দেই। আচ্ছা এইখানে সলিউশনটা যদি আমরা সবাই বুঝি, মানে অ্যাকচুয়ালি সবাই যদি বুঝি, ইন দ্যাট কেস পরে সলিউশন গুলা বোঝা অনেক ইজি হয়ে যাবে। এখানে যেটা করা হয়েছে, এটা যদি কারো কনফিউশন থাকে আমি আবারও বলি, একটু মানে বলো যে এই জায়গাটাতে বুঝি নেই, তাহলে পরের গুলাতে মানে এটার উপর ইউজ করা হয়েছে তো কনফিউজ হয়ে যাবে আরো বেশি করে। কারো যদি এটাতে কনফিউশন থাকে আবারও বলতেছি, বলো, মানে দ্বিধা করো না, যে কোনো কোশ্চেন, কারণ এটার উপর বেস করে আমি পরে অ্যান্সার গুলা বলবো। ওকে, সো এর পরের গুলোতে যদি আমি যাই, এটাও তোমরা আসলে বুঝতে পারছো যে এখানে আমি এক ইনক্রিমেন্ট না করে 2 ইনক্রিমেন্ট করলে আমার কাজটা হয়ে যাবে। তো এটা আইদার করতে পারি, অথবা আমরা জাস্ট মড দিয়ে চেক করতে পারি জিনিসটা কি জোড় নাকি বিজোড়, তার উপর বেস করে আমি সাম প্লাস ইকুয়াল টু আই এভাবে যোগ করে ফেলতে পারি। তো এটাও ঠিক সলিউশন, এটাও ঠিক সলিউশন। এই দুটা সলিউশনে কারো কোনো কনফিউশন কোশ্চেন? ওকে, সো এইটাও যদি বুঝতে পারি খুবই ভালো। এরপর যেটা বলতেছিলাম যে এই স্কোয়ারটা, সেটাও হচ্ছে তোমাদের একজন ঠিকভাবে অ্যান্সার দিতে। পয়েন্টটা ছিল যে তুমি যদি আই ইনটু আই করো, অর্থাৎ ভ্যালু গুলাকে জাস্ট মানে আগে জাস্ট আমরা ডিরেক্ট যোগ করতাম, ডিরেক্ট যোগ না করে আমরা জাস্ট স্কোয়ারটাকে যদি যোগ করি, তাহলে আমি এক্সাক্ট সলিউশনটা পেয়ে যাবো। তো এইটাতেও কি কারো কোনো কোশ্চেন আছে? এটা হচ্ছে জাস্ট ফার্স্ট কোশ্চেনটার মতোই, জাস্ট স্কোয়ারটা নিয়ে কাজ করা। এটা বুঝে নিয়ে কারো কোশ্চেন? ওকে, এরপর যেটা ছিল n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল আইডিয়াটা হচ্ছে এমন যে এইটা কি তোমরা বলতে পারবা যে এটা কিভাবে করা যেতে পারে? n ফ্যাক্টোরিয়ালটা মানে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু n পর্যন্ত গুণ। এই গুণফলটা কিভাবে করা যেতে পারে? এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিব, তারপর ওই ভেরিয়েবলটাকে আই দিয়ে গুণ করে দিব। হ্যাঁ, মানে আগে যেরকম সাম ছিল এখনো ওইটা দিয়ে গুণ করে দিব। স্যার এখানে স্যার শুধুমাত্র সাম 0 এর জায়গায় সাম ইজ ইকুয়াল টু 1 ধরতে হবে আর কি। এক্স্যাক্টলি, সবাইকে এটা ধরতে পারতেছি, মানে তোমরা খুব ভালোই বুঝতেছো, কিন্তু আমার কাছে লাগতেছে এটা কি খালি কয়েকজন বুঝতেছে নাকি সবাই বুঝতেছে, আমি এটাতে এখন কনফিউজ। কারণ আমি যখন টান দিয়ে যাই বাকিরা যদি হারায় যাও তাহলে এটা খুব খারাপ হবে আর কি। বাট যেটা বললে এক্স্যাক্টলি এইটাই, মানে ধরতে পারলে জিনিসটা খুবই ভালো, কিন্তু সবাই ধরতেছে কিনা আমি এটা বুঝতেছি না। স্যার সামে জিরো থাকলে তো 0 ইনটু মাল্টিপ্লাই কিছু করলে স্যার 0 হয়ে যাচ্ছে, এই জন্য স্যার ওখানে 1 দিয়েছি। এক্স্যাক্টলি যে আগে আমি যে সাম ইকুয়াল টু 0 লিখতেছিলাম, কারণ তুমি 0 এর সঙ্গে যোগ করলে আমি আগে রেজাল্টটা পেতাম। বাট এই কেসে আমি যদি 0 ইউজ করি, এই আয়ের সঙ্গে যদি মানে গুণের ক্ষেত্রে আমি যদি কোনো কিছু দিয়ে 0 গুণ করি, আমার রেজাল্টটা 0 হয়ে যাবে। সো এই জন্য 0 দিয়ে আসলে গুণ করা যাবে না, রেদার আমাকে ইনিশিয়েট করতে হবে 1 দিয়ে। ঠিক আছে, কারণ তুমি 1 এর সঙ্গে যখন, ওই যে আমাদের আগের আইডিয়াটাই যে আমি ফার্স্ট রেজাল্টের সঙ্গে কিছু একটা করতে চাই যাতে আমি সেম ভ্যালুটা আবার পাই, যে রেজাল্টটা পেলাম তার সঙ্গে লুপের পরেরটাকে যোগ করতে চাই বা গুণ করতে চাই। তো যোগের জন্য এই জন্য আমরা ইনিশিয়ালাইজ করছিলাম 0 দিয়ে, বাট গুণের জন্য এখন আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে 1 দিয়ে। তো এই আইডিয়ার উপর বেস করে এখন ফ্যাক্টরিয়াল ইনটু ইকুয়াল টু 1 এই লেখা হয়েছে। তো এইটা বাদ বাকিটুকু একদম স্ট্রেট ফরওয়ার্ড। যেহেতু তুমি 1 দিয়ে ইনিশিয়েট করছো, প্রথম লুপের জন্য আউটপুটটা হচ্ছে মানে 1 এর সঙ্গে 1 গুণ করলে যা হয় তা, পরেরটার জন্য ইনক্রিমেন্ট হয়ে 2 হয়েছে, তাহলে এই আমার ফ্যাক্টরিয়ালে অলরেডি স্টোরড আছে 1, তার সঙ্গে গুণ হয়েছে 2, তার মানে 2 ফ্যাক্টরিয়াল স্টোর হয়ে গেছে। তারপরে i এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে 3 হয়েছে, তো অলরেডি স্টোরড আছে 2, তার সঙ্গে 3 গুণ হয়ে 6 হয়ে গেছে, মানে 1 ইনটু 2 ইনটু 3 অর্থাৎ 3 ফ্যাক্টরিয়াল হয়ে গেছে। এরকম করে তুমি যখন n পর্যন্ত ইনক্রিমেন্ট করবা, 1 ইনটু 2 ইনটু 3 ইনটু n পর্যন্ত আসলে গুণফল যেটা আছে সেটাই ফ্যাক্টরিয়ালের মধ্যে স্টোর হয়ে যাবে, এবং তার করেসপন্ডিং পুরো লুপটুকু কমপ্লিট হইলে এখানে যে রেজাল্ট আছে সেই রেজাল্ট হচ্ছে এখানে শো করবে।
সবাই কি জিনিসটা আদৌ ধরতে পারতেছে? মানে আমি আসলে কনফিউজ, মানে নাকি যারা হচ্ছে আমাদের A2 আছে তারা জিনিসটা একটু বেটার ধরতেছে, A1 টা পুরোই আউট। যদি হয় একটু বইলো, মানে জিনিসটা নাইলে ফেয়ার হইতেছে না কোনো দিক দিয়েই, তোমরা কনফিউজ হয়ে যাওয়া পরে। কিছু যদি না বুঝতে পারি বলো, মানে এখানে কি হচ্ছে? কেউ মানে সবাই বুঝতে পারছি ধরে নিচ্ছি। ওকে, যদি বুঝতে পারি খুবই খুবই ভালো। n ফ্যাক্টরিয়াল যখন বুঝতে পারলাম, নেক্সট যে কোশ্চেনটা যেটা নিয়ে তোমরা বলতেছিলে, এখানে আমি স্লাইড দিইনি। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা ছিল x টু দ্য পাওয়ার n বের করা। এটা কেউ বলতে পারবা জিনিসটা কিভাবে হবে? আমি একটু জাস্ট মনে করাই দেই। x টু দ্য পাওয়ার n মানে হচ্ছে x কে n বার গুণ করা। এইটা তাইলে আমি লুপ দিয়ে কিভাবে করতে পারি? এটার মতো কিছু একটা হবে। ইউজার দুইটা ইনপুট দিবে, একটা হচ্ছে x, একটা হচ্ছে n। তোমাকে যেটা করতে হবে, x টু দ্য পাওয়ার n বের করতে হবে। এটা মানে হচ্ছে x কে n বার গুণ করা। এটা কিভাবে করা যেতে পারে? স্যার এখানে জাস্ট কি আমরা আইটা ফিক্সড রেখে এন এর মান +1 এক করে বাড়াচ্ছি, বাড়ানোর পরে মানে আই এর সাথে n প্লাস যেটা বাড়তেছে ফর লুপ থেকে ওটা নিয়ে গুণ করে দিলে হবে? n এর ভ্যালু তুমি তার মানে ইনক্রিমেন্ট করতে চাচ্ছ? জি স্যার, এন এর ভ্যালুটা আমরা চেঞ্জ করবো স্যার, পাওয়ারটা এভাবে সম্ভব? একটু চিন্তা করে দেখো, n এর ভ্যালু যদি আমি চেঞ্জ করি, আমার ফর লুপটা কয়বার ঘুরবে সেটাও তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা ফর লুপটা কয়বার ঘুরাতে চাই, আগে এই কোশ্চেন অ্যান্সার দাও তো। মানে আমি x টু দ্য পাওয়ার n বের করতে চাইলে ফর লুপটা কয়বার ঘুরুক এটা আমি কয়বার চাই? স্যার n বার। n বার, রাইট? তাহলে এই উপরের জিনিসটা এখানে কোনো চেঞ্জের দরকার আছে? নো স্যার। রাইট, কারণ আমার n বার ঘুরতে হবে। এই n ফ্যাক্টরিয়ালে আমি কিন্তু n বার ঘুরেছি। তো ফার্স্ট এর পার্টটুকুর আসলে কোনো চেঞ্জ নাই। তাহলে মানে সব ট্রিক হচ্ছে আমার এই জায়গাটার মধ্যে। এখন তাহলে চিন্তা করো এইটা তাইলে কিভাবে চেঞ্জ করলে আমার। হ্যাঁ বলো, তোমার জিনিসটা ধরে ফেলছো, আমার মনে হয় পারবা। এখানে কোথায় চেঞ্জ করলে আমার এক্সট্রা পাওয়ার n হয়ে যাবে? এখানে কি হচ্ছে এটা চিন্তা করো, তারপর চিন্তা করো যে কোন জায়গাতে চেঞ্জ করলে আমার এক্সট্রা পাওয়ার n হয়। পয়েন্ট হচ্ছে x কে n বার গুণ করতে হবে। এখানে কি n বার গুণ হচ্ছে এই লাইনে? স্যার ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1 টা গুণ হচ্ছে আমরা। এখানে প্রতিবার i এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, প্রথমে 1 গুণ হচ্ছে, তারপর 2 গুণ হচ্ছে, তারপর 3 গুণ হচ্ছে। আমরা যেটা এখন চাচ্ছি সেখানে কি কোনো ভ্যালুর চেঞ্জ গুণ করতে চাচ্ছি, না সেম ভ্যালুই বারবার গুণ হোক সেটা যাচ্ছি? বাট স্যার চেঞ্জ ভ্যালু গুণ করছি স্যার। এখানে চেঞ্জ ভ্যালু গুণ করতেছে, বাট যখন আমি এক্সট্রা পাওয়ার n করব, আর তোমাকে এই জিনিসটাই ধরতে হবে জিনিসটা কিভাবে হচ্ছে। যখন আমি এক্সট্রা পাওয়ার n করতেছি তখন কিন্তু আমরা কোনো চেঞ্জ ভ্যালু গুণ চাচ্ছি না। আমি চাই প্রথমে x গুণ হোক, তারপরের লুপে x গুণ হোক, এরকম n সংখ্যক i বার into x i হবে এমন কিছু? i into i হলে তোমার i এর স্কয়ার হয়ে গেল, কিন্তু আমি সেটা চাচ্ছি না। আমি কি চাই এই জায়গাতে? স্যার ফ্যাক্টরিয়াল ইনটু আই হবে। ফ্যাক্টরিয়াল ইনটু ইকুয়াল টু, তুমি যদি i লেখো মানে ফ্যাক্টরিয়াল ইনটু i লেখো, তাহলে i এর ভ্যালু তো প্রতিবার চেঞ্জ হয়ে যাচ্ছে। কি হবে? ফ্যাক্টরিয়াল ইনটু এক্স। এক্স্যাক্টলি, রাইট। কারণ এখন মানে ফ্যাক্টরিয়াল থেকে আমি একটা ভ্যালু লিখছি, তো এই জিনিসটাই আসলে আমি n বার গুণ চাই। এটা যদি আমার n বার গুণ হয়, ইন দ্যাট কেস প্রথম ইটারেশনে হবে x, তারপর ইটারেশন হবে x স্কয়ার, তারপরটা হবে x কিউব, তারপর প্রতিবার গুণ হওয়া মানে তো এইটাই। এভাবে n বার যদি গুণ হয়, আমার আলটিমেটলি ভ্যালুটি স্টোর হবে x টু দ্য পাওয়ার n। বুঝা গেছে কি মানে যারা বলতেছিলাম? জি স্যার, বুঝছি স্যার। নাইস নাইস নাইস। তো এই আইডিয়া গুলা নিয়ে কারো কোনো কোশ্চেন কনফিউশন? আমার পাস্ট এক্সপেরিয়েন্স বলে অনেকেরই কোশ্চেন কনফিউশন থাকার কথা, কিন্তু বলতেছি না। আমি যাই না। আরেকবার একটু ব্রিফলি বললে ভালো হতো স্যার। আচ্ছা, আমি মানে থিওরিতে তো এটা মোটামুটি আসলে আমার মনে হয় মানে A2 রা হচ্ছে একটা ভালো এক্সপেরিয়েন্স নিয়ে আসছে, আইডিয়া আছে, তো তোমরা অনেক দ্রুত ক্যাপচার করছো। যারা হচ্ছে আমার সাথে কারা আছো A1 দের হচ্ছে আমি ইনশাআল্লাহ ল্যাবে জিনিসগুলো আবার ভালো করে এক্সপ্লেইন করব। আর এমনিতে আমি একটু জাস্ট মানে এখন যদি একজন বললাম এটা একটু আরেকবার এক্সপ্লেইন করি। পয়েন্টটা হচ্ছে মানে আগে এটা বোঝার আগে এই মেকশোর করা লাগবে যে আমি এটা বুঝতেছি কিনা, মানে এই প্রবলেমটা কি বুঝতেছি কিনা। এইটাতে যদি কনফিউশন থাকে আগে এটা বলো।
মানে এটা ক্লিয়ার হলে পরেরটা বোঝানো যাবে। এটাতে কারো কোনো কোশ্চেন কনফিউশন বা এটাকে আরেকবার বলবো ফ্যাক্টোরিয়ালটা নাই, যদি ফ্যাক্টোরিয়ালটা আমি বুঝি তাহলে এটা এখন অবশ্যই তোমরা বুঝবা। পয়েন্টটা হচ্ছে আমরা চাই x কে n বার গুণ করতে, ঠিক আছে? x টু দ্য পাওয়ার n কথাটার মান হচ্ছে এটা। সো আমি n বার গুণ করা মানে আমি মনে করো আমি x কিউব বের করতে চাই। ইউজার ইনপুট দিলে হচ্ছে তোমার x 3, n এর ভ্যালু 3 দিবে। সো x কিউব যদি গুণ করতে চাও, আমাদের আইডিয়া হচ্ছে এরকম, আমি একটা ভ্যারিয়েবল থাকবে যেটাকে আমি 1 ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। এখন আমি চাই প্রতিবার ইটারেশনে এই ভ্যারিয়েবলের ভ্যালুটাই x করে গুণ হোক। তো এরকম যদি আইডিয়াটা হয়, ইন্ডাক্টিভ জিনিস আসলে কিভাবে কাজ হচ্ছে, প্রথম ইটারেশনে মানে ইটারেশন 1 সেখানে তোমার জাস্ট x একবার গুণ হবে, রাইট? তো ভ্যারিয়েবলে আগে আসলে তোমার 1, তার সঙ্গে তুমি যদি x গুণ করো, ইন দ্যাট কেস ভ্যালুর মধ্যে স্টোর হবে কত, x। এবার সেকেন্ড ইটারেশনে আবার যদি তুমি এখানে x ই গুণ করো, তাহলে ভ্যারিয়েবলে অলরেডি স্টোর হয়ে আছে x, তার সঙ্গে তুমি আবার x গুণ করতেছো, তাহলে এখানে কি স্টোর হবে এখন, x স্কয়ার। আর যদি তুমি থার্ড বারের মধ্যে আবার x গুণ করো, তাহলে তোমার স্টোর হবে কি, x কিউব। এটা কি আসলে আমাদের কোশ্চেনটা না? আগে যেটা ফ্যাক্টরিয়ালটা ছিল সেখানে আসলে প্রতিবার আমরা ভ্যালুটাকে চেঞ্জ করে দিচ্ছিলাম। তো প্রথমবার আমার স্টোর হচ্ছিল হচ্ছে তোমার ভ্যালু ইনটু i, মানে এর আগের কোশ্চেনটাতে ভ্যালু ইনটু i হওয়ার জন্য এখানে আসলে হয়েছিল প্রথমবার i এর ভ্যালু ছিল 1, তো আমার গুণ হয়ে স্টোর হয়েছিল 1। i এর ভ্যালু যখন 2 হয়ে গেছিল তখন গুণ হয়ে স্টোর হয়েছে 1 ইনটু 2। i এর ভ্যালু থার্ড ইটারেশনে চেঞ্জ হয়ে যখন 3 হয়ে গেছিল তখন আমার স্টোর হয়েছে 1 ইনটু 2 ইনটু 3, এবং তার করেসপন্ডিং ভ্যালুটা এখানে স্টোর হয়েছে। সেম প্রবলেম, জাস্ট এখন আমরা জাস্ট চেঞ্জ অফ ভ্যালু চাচ্ছি না, আমরা চাচ্ছি সেম ভ্যালুটাই বারবার গুণ হোক, তাহলে তো আমি পাওয়ারটা পাবো। এই জন্য জাস্ট i এর জায়গায় আমি যদি জাস্ট এই যেটাকে আমি পাওয়ার দিতে চাচ্ছি সেটাকে রিপ্লেস করে দেই, তাহলেই আমার এই বারবার ভ্যালু চেঞ্জ হবে না, সেম জিনিসটাই রিপিটেডলি গুণ হবে। সো আমি এক্সট্রা পাওয়ার n বা আমি যদি যত দিব তার রেসপেক্টিভ সলিউশনটা পেয়ে যাব। আইডিয়াটা কি বোঝা গেছে, মানে কিভাবে আমরা সলিউশনে যাচ্ছিলাম? না বুঝতে পারলে একটু কোশ্চেন করো, তাহলে আমি একটু ওইটা স্পেসিফিক্যালি টার্গেট করে বুঝতে পারি। ওকে, তো আমি ধরে নিতেছি বুঝতে পারছো, বাট এগেইন না বুঝতে পারলে বললো। আচ্ছা, আর যারা বলতেছিলাম মানে এই জিনিসটা একটু বললে ভালো হয়, বা অনলাইন আছে, তোমরা কি বুঝতে পারছো বা তোমাদের আর কোনো কোশ্চেন? ওকে, তো সবাই যদি মোটামুটি বুঝতে পারি তাহলে তো খুবই ভালো। আমি নেক্সট ক্লাসে আবার একটু লুক নিয়ে কথাবার্তা বলবো, বাট যেহেতু আমি এখানে প্রবলেমগুলো ডিসকাস করে ফেললাম, বুঝতে হয়তো প্রবলেমগুলো বেশি রিপিট করবো না, কিন্তু তোমরা একটু স্লাইডটা দেখো, আমি স্লাইডগুলো শেয়ার করে দিব, এন্ড যদি প্রবলেম থাকে নেক্সট ক্লাসে অবশ্যই এগুলো একটু ডিসকাস করব। তো আজকে ক্লাসটা নিয়ে, হ্যাঁ বলো স্যার, গুগল ফর্মটা একটু দিলে ভালো হয়, আমি ও, ও, অ্যাটেন্ডেন্স দিতে পারি না। ঠিক আছে, আমি লিংকটা আবার দিয়ে দিচ্ছি। তো আমি আজকের ক্লাসটা এমনিতে এখানে শেষ করে দিচ্ছি। ওকে, সো A1 এ যারা আছি তোমাদের ল্যাবটা আমি একটু পরে শুরু করব, এখন আসলে একটা বেজে গেছে, আমি নিজের জন্য ব্যবস্থা করে নিব। তো আমরা অ্যারাউন্ড 1টা দিকে ল্যাবটা শুরু করি, 30 মিনিটের ব্রেক নিয়ে। তো 1টা দিকে ইনশাআল্লাহ আমাদের ল্যাব শুরু হবে, আর আজকের ক্লাসটা হলো এই পর্যন্তই। যারা অ্যাটেন্ডেন্স দেয়নি আমি একটা ফর্মের লিংক শেয়ার করে দিচ্ছি, অবশ্যই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আমি কিছুক্ষণ পরে আর কি ফর্মটা অফ করে দিব, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আছে ক্লাস, থ্যাংক ইউ।